আমার নাম কামাল শেখ। আমি পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনকার মতো ভ্যান চালিয়ে রাত্রে বাজার করে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, ৮ বছর বয়সী, আর আমার মা। আমার মেয়েকে নিয়ে আমি আমার মায়ের সঙ্গে বসবাস করি গ্রামে। আমি বাড়িতে এসে আমার মেয়েকে দেখে বেশ খুশি হই সবসময়, কিন্তু আজকে তার মনটা বেজার দেখে আমি নিজেই বেশ খানিকটা বেজার হয়ে গেলাম। কারণ সে মন খারাপ করে বসেছিল। কারণ আমার মেয়ে কোনো স্বাভাবিক মেয়ে নয়। এই মেয়ে নানান ধরনের কাজকাম করে, যা কিনা সব কিছুর ঊর্ধ্বে। মাঝে মধ্যে তাকে তো আমি নিজেই দেখতে পাই না, সে অদৃশ্য হয়ে যায়। সে আজকেও এইসব জিনিস নিয়ে আমাকে এক প্রকার প্রশ্ন করেই বসলো। সে এখন হয়তো একটু বড় হয়ে গিয়েছে। আমি তাকে বললাম, কি হয়েছে মা, তুই মন খারাপ করে বসে আছিস কিসের জন্য? তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। তখন আমার মেয়ে আমাকে বলল যে, আমি কে বাবা? আমি সকলের থেকে আলাদা কিসের জন্য? অথবা সকলে আমাকে খেলতে নেয়ও না কেন? আমি সকলের সঙ্গে খেলতে গেলে ওরা বলে আমি নাকি ওদের কেউ না, আমি নাকি আলাদা, এবং ওরা আমাকে কেউ খেলতে নেয় না কারণ আমার সঙ্গে ওরা পারে না। আমি নাকি মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে যাই, যা কিনা ওরা দেখে। আর আমার নাকি অন্যরকম অলৌকিক ক্ষমতা আছে। আমি এরকম কিসের জন্য বলো তো? আর আমি কে? আমি কোত্থেকে এসেছি? আমি তো তোমার মেয়ে, তাই না? সত্যি করে বলো। ওরকম একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আমি তখন কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি তাকে বললাম যে, তুই তো আমারই মেয়ে, আর কার মেয়ে হবি? তখন সে আবার প্রশ্ন করে বসে, তাহলে তোমার মেয়েই যদি হই, তাহলে আমি স্বাভাবিক না কেন? সকলের থেকে আলাদা কিসের জন্য? আমি মাঝে মধ্যে গায়েব হয়ে যেতে পারি কিসের জন্য? আমি আবার মাঝে মধ্যে উড়তে পারি কিসের জন্য? এখনও হয়তো শূন্যে ভাসতে পারি না, কিন্তু আমি গায়েব হয়ে চাইলেই একটু উপরে উঠতে পারি, এবং শূন্যে ভাসার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু সেটা কেন এবং কিসের জন্য এমন হয়েছে আমি তো কিছু জানি না। তোমার মতো তো আমি হইনি, অথবা মানুষের মতো আমি না, তাহলে এমনটা কেন? আমি তখন তাকে কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এতদিন সেরকম প্রশ্ন করেনি। তখন আমি বললাম কি যে, এগুলো তোর শুনতে হবে, এগুলো তোর শোনা লাগবে না। তুই আমার মেয়ে এবং আমার মতো করে এখানে থাকবি। তখন সে বলল, না বাপ্পা, আমি তোমার কাছ থেকে সমস্ত ঘটনাই শুনবো। এবং কিসের সে ঘটনা যা তুমি আমার কাছ থেকে বলতে চাও না, আমার কাছ থেকে লুকাও? আমার এসব ভালো লাগে না। স্কুলে গেলে সকলে আমাকে বলে যে আমি নাকি সকলে থেকে আলাদা, আর এমনকি পাড়ার কেউ আমাকে খেলতে নেয় না। তখন ও আমাকে এক প্রকার প্রশ্নবিদ্ধই করে ফেলল। আমার মা, মানে ওর দাদি, এসে তখন বলল কি যে, তুই একটা মানুষ নই, তুই হচ্ছিস একটা পরী বা জিনের সন্তান। এই কথা বলার পর আমি তখন আম্মাকে বললাম, আম্মা চুপ থাকো। তখন ও তো শুনেই ফেলেছে। ও তখন বলল যে, একটা পরীর সন্তান মানে? ও তখন ভালোই বয়স হয়েছে, ৯-১০ বছর বয়স কিন্তু কম না। ও তখন এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আব্বা বলো, পরীর সন্তান মানে, জিন মানে কি? আর আমি জিনের সন্তান মানে কি? আমি কি তোমার সন্তান না? আমি তখন তাকে বললাম যে, হ্যাঁ, তুই আমার সন্তান, এবং তুই আমার ঘরে জন্মগ্রহণ করেছিস, এবং তোর মা কোনো স্বাভাবিক কোনো মানুষ নয়। সে একটা পরী এবং জিনের জগৎ থেকে আমার কাছে এসেছিল। সে অনেকদিন আগের ঘটনা, সেটা তুই শুনে কি করবি? তখন সে বলল কি যে, না আব্বা, আমি শুনবো, তুমি বলো, আমার মা কোথায়? ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখিনি, মায়ের ভালোবাসাও পাইনি। আমি দাদির কাছে বড় হয়েছি, কিন্তু আমার মা কোথায় আমি সেটা জানবো না? তুমি আমাকে কখনো বলোনি যে আমার মা কোথায়? আমি আমার মায়ের কাছে যেতে চাই। তখন বাধ্য হয়েই এক প্রকার আমাকে বলতে হলো। আমি তখন বললাম, তখন আমার বয়স ২১-২২ বছর হবে, আজকে থেকে প্রায় ১০-১২ বছর আগের ঘটনা। তো ওই সময়টাতে আমি এরকম রিক্সায় চালাতাম, ভ্যান চালাতাম, আর মাঠে কাজ করতাম। আমার আব্বা তখন বেঁচে ছিল। আব্বার সঙ্গে মাঠে কাজ করতাম, আর অবসর সময়ে আমি ভ্যান চালাতাম। এরকম করেই আমার রুজি রুটি চলতো। ওই সময়টাতে এত আধুনিক ছিল না বর্তমানে যেরকমটা রয়েছে। আমাদের বাড়িতে বিদ্যুৎ পর্যন্ত ছিল না। আমি, মা আর আব্বা এই ঘরে থাকতাম। আব্বা আম্মা বাইরে ঘুমাতো, আমি আর আমার ছোট বোন আমরা ঘরে ঘুমাতাম ২ রুমে। তো এরকম করে আমাদের সে সময় সংসার অভাবে খুব খারাপভাবেই চলতো, মানে সবসময় অভাব লেগেই থাকতো, এবং এরকমভাবেই চলতো। এখনকার মতো এরকম পাকা বাড়ি বা সমস্ত কিছু ছিল না। আর এই ঘর, পাকা দালান যা দেখছিস, এই সমস্ত কিছুই তোর মায়ের দেওয়া, যা কিনা আমার জীবনে হয়তো আশীর্বাদ হয়ে এসেছিল, এবং আমি সেটা কখনো কল্পনা করিনি যে এরকমটা আমার সঙ্গে কখনো ঘটবে, বা অলৌকিক কোনো কিছু আমার সঙ্গে ঘটে যাবে। তো সেই সময়টা আমি ইয়াং ছিলাম, এবং এরকমভাবে ভ্যানই চালাতাম। সকলে আমার ভ্যানে চড়তো। আমি বেশি রাত পর্যন্ত ভ্যান চালাতাম না।
কারণ ওই সময় কারেন্ট থাকতো না। আর তারপরে বাড়িতে এসে চাল ডাল যা ছিল দু একটা ফুটিয়ে আমরা এরকমভাবে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। বেশি টাকার লোভ ছিল না। তো এর মাঝখানে তোর দাদি মানে আমার আম্মা তখন অসুস্থ হলো। তো অসুস্থ হওয়ার ওই টাইমে তাকে তো একটু বেশি খরচাপাতি তার লাগছে, এদিকে ডাক্তারের পিছনে দিতে হচ্ছে। তো সব মিলিয়ে আমি তখন বেশ একটা মুসিবতের ভিতর পড়ে গেলাম, বেশি টাকা জোগাড় করতে হবে। তারপরে আবার সামনে আমার ছোটো বোনের বিয়ের একটা বিষয় আছে, তো তাকে বিয়েও দিতে হবে। তো সব মিলিয়ে একটা অন্যরকম দোটানার ভিতরে পড়ে গেলাম। তো সাধারণভাবে আমি রাত্রেবেলা কখনোই ভ্যান ট্যান চালাতাম না। তো আমাদের এখানে আবার রাত্রেবেলা হচ্ছে গিয়ে ঢাকার গাড়ি আসতো। তো ঢাকার গাড়ি আসলে ওনারা যারা নামতো তাদেরকে রাত্রেবেলা তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসলে বেশ ভালো একটা টাকা দিত। তো সেই সুযোগে আমি ভাবলাম কি যে দেখি দিনের বেলাতে তো চালাই আমি সন্ধ্যা 7টা-8টার দিকে বাড়িতে চলে আসতাম। এবং বাড়িতে আসার পর আমি ভাবলাম যে আবার 11টার দিকে আমি সেখানে যাব, কারণ প্রত্যেকদিন ঢাকা থেকে 3টা গাড়ি ঢুকতো আমাদের এখানে, আমাদের এই বাজারে। এই 3টা গাড়ি ঢুকলে ওখানে বেশ কিছু ভ্যানওয়ালা তারপর অটোওয়ালারা বসে থাকতো প্যাসেঞ্জার নিয়ে দূরে যাওয়ার জন্য। তো তখন ভাড়াও বেশি দিত, রাত্রেবেলা হলে ভাড়া বেশি পেতো। তো রাতের 1টার দিকে 1:30টার দিকে আর প্রায় 2টার কাছাকাছি সময় 3টা গাড়ি পরপর ঢুকতো গাড়ি। তো ওই টাইমে হচ্ছে কি আমরা বসে থাকতাম অনেক প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এবং বেশ ভালোই টাকা দিত। দেখা যেত কিছু প্রত্যেক রাত্রে 300-400 টাকা ইনকাম হইতো, এত টাকা পর্যন্ত হইতো খ্যাপ নিয়ে গেলে। তো আমি সেরকমভাবে রাত্রেবেলা চালাবো বলে সিদ্ধান্ত নিলাম, এবং দিনের বেলা আমি সকালবেলা মাঠে কাজ করতাম, দুপুরবেলা টুকটাক একটু চালাইতাম, বিকাল সন্ধ্যা করে বাসায় চলে আসতাম, এসে তারপর রাত্রেবেলা খেতে আবার যেতাম। তো ওই রাত্রে যাওয়ার যে সিদ্ধান্ত, যেটা কিনা আমার জীবনকে বদলে দিবে, তা আমি আসলে কখনো ভাবতে পারিনি। তো বাড়িতে এদিকে আম্মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে, তার একটা অপারেশন করতে হবে, তার হচ্ছে গিয়ে টিউমার হয়েছিল, সেই টিউমারের অপারেশন করার জন্য টাকা লাগবে, ওদিকে আব্বারও টুকটাক ওষুধ লাগে, আবার ছোটো বোনের বিয়ে দিতে হবে, সমস্ত কিছু চাপ আমাদের ওপরে ছিল। তো এরকম পরিস্থিতিতে আমার যে বড় ভাই ছিল তার কাছে টাকা পয়সা চাইছি। বড় ভাইয়ের বিয়ে হয়েছে অনেকদিন আগে, সে ঢাকায় তার বউ নিয়ে থাকে, ওই টুকটাক টাকা পয়সা চাইলে দেয়। তো সে অল্প কিছু টাকা দিয়ে দায় সারার মতো কাজ করলো। তো আমি তখন তাকে বললাম যে এই কটা টাকা দিয়ে কী হবে, আমার অপারেশন করতে তো 15-20 হাজার টাকা লাগবে। তো তারা কোনো কিছু বললো না, বললো কি যে এই দিয়ে ম্যানেজ কর। তো যাই হোক, তাদের কাছে আমি আর চাই নাই। আর এরকমভাবে আমি তখন চালাতে শুরু করলাম। আমি জানি যে আমি যদি 1 মাস মেহনত করি তাহলে আমার অপারেশন হয়তো করাতে পারবো, হাতে তখন একটু সময় ছিল, তো আমার অপারেশনটা হয়তো আমি করিয়ে ফেলতে পারবো, এরকম চিন্তাভাবনা ছিল। তো আমি রাত্রেবেলা এরকম ঢাকার গাড়ির ট্রিপ মারতে শুরু করলাম, এবং ভালোই ইনকাম হলো। কয়েকদিনে প্রায় 7-8 দিন এরকম ট্রিপ মারলাম, ভালো ইনকাম হলো। তো আমি জানি না যে 9মতম দিনে এবং এরকম সময়টাতে আমার এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটবে, এবং আমার জীবনে এরকম একটা জিনিস আসবে, তা আমার কল্পনা তো ছিল না। বিষয়টা এমন ছিল, ওই দিন ছিল হচ্ছে গিয়ে আমাবস্যার রাত, চারিদিকে একদম ঘন অন্ধকার। আমাবস্যার রাতে তো কোনো জ্যোৎস্না থাকে না, অন্ধকার থাকে। আর আমার হারিকেন ছিল হচ্ছে গিয়ে নিচে, ভ্যানের নিচে হারিকেন জ্বালানো থাকতো। তো ওই হারিকেনের আলো তখন টিম করে জ্বলছিল। তো ওই দিনকে আমি আর হারিকেনের তেল ভরি নাই, আলো টালো তেমন একটা নেই, আমি তেল ভরি নাই। তো খুব অন্ধকার ছিল। আমি রাত্রেবেলা ঢাকার একটা গাড়ি আসলো, তো সেই সময় আমার তেল ভরা ছিল এবং চলতেছিল ভালো, টিম করে ভালো চলতেছিল। তো নামার পরে যাত্রীটা হচ্ছে কি অনেক দূরে যাবে, বললো কি যে আমরা কাশীপুর যাব, আপনারা কি যাবেন কি না। তো কাশীপুর জায়গাটা আমাদের ওই বাজার থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ছিল। তো উনি বললো কি যে ভালো টাকা দিবে, পুরো 4 জন যাবে ভ্যানে, ভালো একটা টাকা দিবে। তো কাশীপুর 14 কিলোমিটার দূরে, এত দূরে হচ্ছে গিয়ে ওই সময়টাতে কোনো ভ্যানওয়ালা যেতে চাইতো না। তো আমি বললাম কি যে না, এত দূরে আমি যাবো না। তো উনি বললেন কি যে আপনি চলেন, আপনাকে আমি 500 টাকা দিব। আমি বললাম কি যে না, 500 টাকা দিলে আমি যাবো না, অনেক দূর, আর আসতে গেলে ওই রাস্তা ভালো না, গাংপাড়ের রাস্তা, আর ওইদিকে শ্মশানঘাট আছে পরপর কয়েকটা, তো দিক দিয়ে আসার সময় তো আমি আসতে পারবো না, ভয় লাগবে আমার। তো এই কথা বলার পর উনি বললেন কি আচ্ছা ঠিক আছে, আপনি চলেন, আপনার দরকার হলে আরও 200 টাকা বাড়ায় দিব। তো আমি বললাম কি যে না, যাবো না, অন্য কোনো ভ্যানওয়ালাও যেতে চাচ্ছিল না। তো আমি তখন যেহেতু টাকা লাগবে, 700 টাকা কিন্তু কম টাকা না ওই সময়, সারা দিন বা 2-3 দিন কাজ করলে হয়তো 700 টাকা ইনকাম করা যাইতো না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলেন। আমি ভাবলাম যে ওই পর্যন্ত গেলে হয়তো 14 কিলোমিটার পথ যাইতে 1-1.5 ঘন্টার মতো লাগবে। তো ওইখানে যাওয়ার পর আমি দরকার হলে আসবো না, ওইখানে কোনো একটা বাজারে থাকবো, পরের দিন সকালবেলা ফজর আজান দিলে তখন চলে আসবো। 700 টাকা হয়তো খুব কম টাকাও না, আর ভ্যান যারা ছিল ওরা যাবে না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলেন। তো যাওয়ার পথে সেই রাস্তা ধরে তো সকলে গল্প করতে করতে গেলাম। ওনারা বললেন যে ওনারা ঢাকায় থাকেন, বড় জায়গায় চাকরি করেন, ছুটি কম, এই জন্য আসছে পরিবার সহ বেড়াইতে, তো দেরি হয়ে গেছে, নাইটের গাড়ি ছাড়া টিকিট পাই নাই। তা বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদেরকে আমি নামাই দিয়ে আসলাম, তখন রাত প্রায় 2:30টার মতো হবে। এবং নামাই দিয়ে আসার পরে আমি তখন ভাবলাম যে তো রাত্রেবেলা আরও 3-4 ঘন্টা বসে থাকতে হবে এখানে, আর বসার জায়গাও নেই, এখানে সেরকম শুনশান নীরব, বাজারঘাট সব লাইট টাইট বন্ধ, আমাবস্যার এক রাত।
তো আমি তখন ভাবলাম যে আমি টিপ টিপ করে চলেই যাই, তাড়াতাড়ি চালাইলে হয়তো সমস্যা হবে না, তাড়াতাড়ি আমি পৌঁছাইতে পারবো। তো আমি ভাবলাম যে টিপ টিপ করে চলে যাই। তো নদীর পাড়ের রাস্তা ছিল, গাংপাড়ের রাস্তা। এই গাংপাড়ে কয়েকটা ঘন ঘন শ্মশান ঘাট আছে, আর এইখানে হিন্দুদের এলাকার বসবাস। আর ওনারা যারা ছিল ওনারা হিন্দু ছিল আর কি। ওনারা আমাকে 700 টাকায় দিল, আর আসার সময় আর 100 টাকা বকশিস দিল, 800 টাকা। তো 800 টাকা মানে অনেক টাকা আমার কাছে ওই সময়টাতে। তো আমি তখন টাকাগুলো নিয়ে বেশ খুশি মনেই তখন চলে আসলাম। তো আমি জানি যে রাত্রেবেলা এই রাস্তা ধরে যাওয়াটা ততটা সেফ বা নিরাপদ না, বেশ ভয়ঙ্কর একটা রাস্তা, খারাপ একটা রাস্তা। তো আমি সেটা চিন্তা করে আমি তখন যেতে শুরু করলাম। তো আমার ভয় লাগতেছিল একটু একটু করে। তো যেখানেই ভয় সেখানেই সন্ধে হয়, এরকম একটা কথা আছে না, ঠিক তেমনই হলো। 2 নম্বর শ্মশানঘাটের কাছাকাছি এসে আমার হারিকেন টিপ টিপ করতে শুরু করলো, মানে হারিকেনের আলো একদম টিপ টিপ করে চলতেছে। আমি তখন কী করবো না বুঝতে পারি আমি বুঝলাম যে কেরোসিনের তেল মনে শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে কেরোসিন তেল আমি ভরি নাই, এটা আমার তখন মাথায় আসলো। তো আমার তো তখন একদম খুবই খারাপ অবস্থা, এরকম অন্ধকারের ভিতরে আমি ভ্যান নিয়ে যাবো কীভাবে। তো শ্মশানঘাট 2 নম্বর শ্মশানঘাট পার হওয়ার পরেই আমার আলোটা নিভে গেল আর কি, পুরোপুরিভাবে নিভে গেছে। তো আশেপাশে কোনো বাড়ি ঘর দৌড়ও নেই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ অন্ধকার। তো একটু আমি তখন চালালাম আস্তে আস্তে, কারণ জোরেও আমি টানতে পারতেছি না। তো ওই মুহূর্তে আমি হচ্ছে কি ভ্যান থেকে নেমে ভ্যান ঠেলে নিয়ে যেতে শুরু করলাম, কারণ রাস্তা চেনা যাচ্ছে না ঠিক। তারপর রাস্তা ভাঙাচোরা ছিল, আর এইরকম রাস্তার ভিতর দিয়ে আসলে যাওয়া অসম্ভব ব্যাপার। তো আমি বেশ ভয় পেয়ে আস্তে আস্তে যাচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 4 কিলোমিটার আসছি, আরও প্রায় 10 কিলোমিটার মতো আমার বাড়ি পর্যন্ত যেতে হবে। তো আমি তখন আস্তে আস্তে ভ্যান টানতেছি। তো ওই মুহূর্তে আমাদের পরে হচ্ছে আরেকটা শ্মশানঘাট পড়ে। তো ওই দিক দিয়ে আমি যাবো কি যাবো না, বা গ্রামের ভিতর দিয়ে যাবো কি না, গ্রামের ভিতর দিয়ে গেলে কাঁচা রাস্তা, কাদা রাস্তার ভিতরে যেতে হবে, সে আরেক বিড়ম্বনা। তো আমি ভাবলাম যে এদিক দিয়ে আমি চলে যাই, আমি ওদিকে তাকাবো না তাকে আমি চলে যাই। তো ওই শ্মশানঘাটের কাছাকাছি যখন পৌঁছালাম আর কি, আমার তখন এত পরিমাণ ভয় লাগতে শুরু করলো যে গায়ের লোম তখন দাঁড়িয়ে যাচ্ছিল। আমি তখন আয়তাল কুর্সি পরে সাহস করে শ্মশানঘাটও পার হয়ে আসলাম। পার হয়ে আসার পর ওখানে একটা মোড় পড়ে। তো ওই মোড়ের ওইখানে হচ্ছে কি একটা দোকান আছে। তো সেই দোকানে তো মানুষজন থাকবে না, স্বাভাবিক বিষয়, কিন্তু একটা লাইট জ্বলতেছে। তো আমি ভাবলাম যে এখানে খানিকক্ষণ বসি, লাইট আলো টালো আছে, এখানে একটু বসে তারপরে একটু হজর আজান টাজান দিলে তারপরে যাবো। তো অনেকটা পার হয়ে গেছে, সময় 3টা বাজে তখন। তো ওই মুহূর্তে আমি যখন এখানে বসে আছি, আমি দেখলাম উত্তর দিক থেকে 2জন মুরব্বী লোক, এবং তার পেছনে আরও 2জন লোক, তাদের নিচের অংশ বোঝা যাচ্ছে না ওরকমভাবে, কিন্তু উপরের 2জন যে মুরব্বী লোক, সেই 2জন মুরব্বী লোককে বোঝা যাচ্ছে, এবং তাদের পা নেই, পায়ের নিচের অংশ একদম অদৃশ্য, এবং উপরের অংশে আলো জ্বলতেছে তাদের শরীরে। এবং সৌদি আরবের লোকজন যেরকম জামা কাপড় পরে না, জুব্বা পরে, তারপর মাথায় পাগড়ি পরে, তারপর হচ্ছে মুখে এক প্রকার নাকাব টানা। তো তারা আমার সামনে আমার দিকে দৌড়াই এসে আমার কাছাকাছি এসে একদম আমার শরীরের উপর উঠে যাবে এরকম একটা অবস্থা। আমি তখন ভয়ে এমন জোরে চিৎকার মারছি যে ওই চিৎকারের অবস্থায় আমি প্রায় সেখানে অজ্ঞানের মতো অবস্থা আমি পড়ে গেছি, এবং সেই মুরব্বী 2জন লোক আমার কাছাকাছি এসে অদৃশ্য হয়ে গেল। এবং তার পিছনে দেখলাম আরও কি একটা জিনিস যখন আসতেছে, সেই জিনিসটাকে বোঝা যাচ্ছে না, এবং সেই জিনিসটা আমার কাছাকাছি এসে ওখানে অদৃশ্য হয়ে গেল। তো ওই পর্যন্ত আমি দেখি তো আমার তখন চিৎকার দিয়ে আমি তো দৌড়াদৌড় করতেছি, আমি ভয়ে কাঁপতেছি, এক প্রকার এত পরিমাণ কাঁপতেছি আমি ভয়ে যে আমার তখন কিছু বলার নাই, আমি ভয়ে একদম পুরো শিথিল হয়ে আছি। তো ওই মুহূর্তে আমি দেখলাম কি যে একদম গাছের উপর থেকে, মানে উপরের অংশ থেকে একদম স্মুথলি যেরকম নামে না উপর থেকে দড়ি দিয়ে কোনো কিছু নামাইলে, ঠিক সেরকমভাবে সেই মুরব্বী 2জন লোক নিচের দিকে নেমে আসতেছে। এবং তারা নিচের দিকে নেমে এমনভাবে আসতেছে যেন তারা উঠতে পারে, তাদের ডানা আছে, এরকমভাবে নিচে নেমে আসতেছে, এবং তাদের শরীরের অবয়ব সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো তারা নিচে এসে আমাকে সালাম দিল প্রথমে। তো আমি তখন ভয়ে তো একদম অবস্থা খারাপ, আমি তখন ওরে বাবারে মারে বলে এরকম চিৎকার করতেছি। তো আমি যে দৌড় দিয়ে বসে দৌড় দেওয়ার মতো সাহসটুকু আমার নাই, কারণ ওইদিকে আমার হারিকেনের আলো নিভে গেছে। তো আমি জানি যে ভূত প্রেত বা এরকম কোনো কিছু যদি দেখা হয় তাহলে আগুন জ্বালালে তারা চলে যায়। তো তখন আমি আমার পকেট থেকে ম্যাচবাতিটা বের করে আমি তখন সেখান থেকে দেশলাই দিয়ে আগুনটা জ্বালালাম। তো জ্বালানোর পরে ওনারা তখন বলতেছে যে ভাই সাহেব, আপনি ভয় পায়েন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আর আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমার পেছনে যারা ছিল ওরা হয়তো আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে ক্ষতি করতে পারে, সেজন্য আমাদেরকে এখান থেকে খুব দ্রুত যেতে হবে, এবং আপনি ভাই সাহেব আমাদেরকে নিরাপদে পার করে দিয়ে আসতে পারেন, আপনি দয়া করে ভয় পায়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তো ওদের মধ্যে থেকে একজন লোক বলে উঠলো। তো ওরা যেরকমভাবে উপর থেকে নামলো, সাথে সাথেই ওদের পা মাটিতে পড়লো, এবং আমি তখন ওদের পুরো শরীরের অবয়ব দেখতে পেলাম। জুব্বা টাইপের কোনো জামা পরা ছিল, এবং ওদের মাথায় সামনের সাইডে ছোট ছোট 2টা শিংয়ের মতো কিছু একটা আছে, এবং তাদের পরনে সৌদি আরবের মানুষের মতো এরকম জুব্বা পরা, এবং তাদের মুখ ঢাকা আর কি, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু
মুখে যে দাঁড়িয়ে আছে সেটা অনেকটা বোঝা যাচ্ছে, বড় লম্বা দাড়ি। তো তেনারা আমাকে বললেন যে ভাই সাহেব, আপনি আমাকে দ্রুত এখান থেকে নিয়ে চলেন, আপনি যতক্ষণ আসেন ততক্ষণ আপনার নিরাপদ আছি, আমাকে দয়া করে ওই অংশটুকু পার করে দিয়ে আসেন, না হলে আমি হয়তো ওইখান থেকে আর যেতে পারবো না। আমার পিছনে কিছু খারাপ জিন পড়েছে, সেই জিনগুলো আমাদেরকে মেরে ফেলবে। তো তখন আমি তো তখন ওইটা শুনে আরও বেশি ভয়, আমি তো পুরো একদম অচেতন অবস্থা হওয়ার মতো। তো উনি ওদের মধ্যে থেকে একজন এসে আমাকে ধরলেন, তারপর বললেন কি যে শোনো, তুমি ভয় পেও না, তুমি আমাদেরকে ভালো মনে করতে পারো, আমাদেরকে ভরসা করতে পারো, আমরা ভালো জিন, আমরা কোনো খারাপ জিন না, খারাপ জিন আমাদের পেছনে লেগেছে, তুমি দয়া করে আমাদেরকে ওই পর্যন্ত দিয়ে আসো, আর তুমি যতক্ষণ আমাদের সঙ্গে আসছো ততক্ষণ ও আমাদের কাছে আসবে না, কারণ তোমার কাছে এমন কোনো জিনিস আছে যে জিনিসের কাছে ওরা আসতে পারতেছে না, কিন্তু আমরা পৌঁছাইতে পারছি। তো আমি তখন বললাম যে আমার কাছে 2টা তাবিজ আছে, আমি রাত্রেবেলা চলাফেরা করি, তো ওই জন্য আমার আম্মা আমাকে 2টা তাবিজ দিয়ে রাখছে, বলছে কি যে খারাপ কোনো জিনিস তোর কাছে আসতে পারবে না। তো সেই তাবিজ দুটো এই যে আমার হাতে আছে। তো এটা বলার পর বলতেছে তাহলে এই কারণে হয়তো ওরা আপনার কাছে আসতে পারতেছে না, এবং আপনি যতক্ষণ আমাদের সঙ্গে আছেন আপনি আমাদের ঢাল, আমাদের নিরাপত্তা, আপনি দয়া করে চলেন আমার সঙ্গে। তো একবার আমি একজন আপনি করে বলতেছে, একবার তুমি করে। তো ওনারা আমার থেকে বেশ মুরব্বী, তাই বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। তো আমি ওদের কথায় বিশ্বাস করলাম, ভরসা করলাম। তো ওনারা আমার ভ্যানে চড়ে বসলো। তো ওনারা যখন ভ্যানের উপর বসলো তখন ওনাদেরকে দেখা যাচ্ছিল না, ওনারা অদৃশ্য ছিল। তো উনি তো বলছে যে ওনারা জিন এবং জিনের ওইখান থেকে আসছে, এবং ওনার পেছন যে শয়তান জিনগুলো লাগছে তারাও হচ্ছে জিন, এবং তারাও পিছনে লাগছে। তো তখন আমি ভ্যান খুব দ্রুত গতিতে চালাচ্ছি, এবং ওনাদের শরীর থেকে যে আলোটা বের হচ্ছে সেই আলোতেই আমি রাস্তা দেখতে পাচ্ছি। তো এটা কি অলৌকিক ঘটনা নাকি অবাস্তব কোনো কিছু, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি সেই অঞ্চলটুকু পর্যন্ত পৌঁছায় গেলাম যে জায়গাটা ছিল। তো এক পর্যায়ে ওনারা তখন ভ্যান থেকে অটোমেটিক্যালি উপরে উঠে গেলেন। উপরে উঠে গিয়ে বললেন কি যে হে আল্লাহর বান্দা, তুমি আজকে আমাদেরকে সাহায্য করছো, একদিন আমি তোমাদেরকে সাহায্য করব, তোমার সমস্ত সমস্যা নিয়ে তোমার কাছে আসবো। তারপর ও ওখান থেকে চলে গেল এবং ধন্যবাদ দিয়ে গায়েব হয়ে গেল। তো আমি তো তখনও একা, কারণ হচ্ছে আমি ওই পর্যন্ত আসছি, তো ওনারা তো এখান থেকে চলে গেল, কিন্তু এই খারাপ জিনগুলো, যে জিনগুলো আমার পিছনে লেগেছে বা ওনাদের পেছনে যারা লাগছিল, ওই জিনগুলো তাহলে আমার পেছনেও লাগবে, তার মানে আমার পেছনে জিনগুলো আছে, খারাপ শয়তান জিনগুলো। তো আমি তখন ওইখান থেকে ভ্যান খুব দ্রুত গতিতে টানতে শুরু করলো, এবং ওনারা আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গেল। তো তখন আমি প্রায় লোকালয়ে ঢুকে পড়ছি, মানে হচ্ছে যেখানে মানুষজন বসবাস করে, ঘর বাড়ি আছে, সেরকম জায়গায় চলে আসছি, এবং এখান থেকে আমার বাড়ি মাত্র 5 কিলোমিটার দূরে। তো আমি তখন ভ্যান দ্রুত গতিতে চালাতে শুরু করলাম। তো মানুষজন, বাড়ি ঘর দূর, রাস্তা বা লাইট টাইট থাকলেও তো ভয়টা একটু লাগেই রাত্রেবেলা একা একা, এরকম তখন রাত 3টা বাজে। তো আমি তখন ভ্যান খুব দ্রুত গতিতে চালাচ্ছিলাম, এবং আমি যখন আমার বাড়ির কাছাকাছি আসলাম, বাড়ির ওইখানে একটা মোড় আছে, তো ওই মোড়টা হচ্ছে ছড়ার মোড়ের কাছাকাছি এসে ওখানে একটা বড় ডুমুর গাছ আছে। তো ওইখানে এসে আমার ভ্যানের চেন গেল ছিঁড়া। ওইখান থেকে আমার বাড়ি হয়তো 300-400 মিটার দূরে হবে, তাকাইলে সোজা দেখা যায় একটা মোড়, দেখা যায় মোড়ের কাছে আমার বাড়িটা। তো আমি সেই মোড়ের ওইখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে চেনটা যে আমি তখন জোরে টানতে শুরু করলাম, এবং তখন আমার পেছন সেই 2টা জিন যে আসতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। ওই যে খারাপ যে জিনগুলো ওনাদেরকে তাড়া করেছিল, ওনারা তো চলে গেছে ওনাদের সেফ মতো, কিন্তু আমাকে বিপদে ফেলে দিয়ে চলে গেছে। তো ওই মুহূর্তে আমি দেখলাম যে 2টো জন্তু যারা কিনা আমার পেছন আসতেছে, এবং আমি থামলে ওরাও থেমে যাচ্ছে, এবং আমি যখন যাচ্ছি তখন ওরা আমার পেছন আসতেছে। তো আমি যখন আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম, তখন ওদের মধ্যে থেকে একজন একটা মানুষের রূপ নিয়ে অনেকটা উপরে এসে বললো কি যে আজকের মতো তুই বেঁচে গেলি, তোর এই তাবিজ থাকার কারণে, না হলে তোদের 3জনকেই একদম জিন্দা কবর দিতাম। এটা বলে সে এখান থেকে চলে গেল, বলে কি যে আজকের মতো তুই বেঁচে গেলি। তাই বলে আমি বাড়িতে আসার পরে তখন বাড়িতে যেয়ে ঢুকলাম, তখন ফজরের আজান দিল, এবং বাড়িতে এসে আমি অজ্ঞান হয়ে গেলাম। তো আমার আব্বা, তারপর আমার আম্মা, ছোট বোন তখন বাসা থেকে বের হয়ে বললো কি যে কিরে কি হয়েছে, তুই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলি কিসের জন্য? তো কথা বলার পর আমার থেকে তখন জ্ঞান নেই, আমাকে কবিরাজ দেখানো হইলো, আমাদের এখানে কবিরাজ আছে। তো রাত্রে যে ভয় পাইছি সেটা তারা খুব ভালোভাবে বুঝতে পারছে, কারণ এরকমভাবে আমি কখনো আসি না। তো ভয় পাইছি এটা খুব ভালোভাবে জানে। হুজুর এসে বলে কি যে ও কোনো কিছু একটা দেখে ভয় পাইছে। তো পরের দিন আমি সমস্ত ঘটনা বললাম যে এরকম ওই দিকে গেছিলাম বেশি ভাড়ার লোভে, এবং সেখান থেকে আসার পথে আমার এরকম কয়েকজনের সাথে দেখা হয়েছে, এবং তারা এরকম করছে। তো আমি আব্বা আমার সমস্ত কিছু বললাম। তো ওনারা তখন বললো যে সেই ভালো জিন 2টো তো চলে গেছে, কিন্তু তোরা উদ্ধার না করে কারো উপকার করতে গেলে তো এরকমটা করলি, আর ওই খারাপ জিনগুলো তো তোর পেছনে পড়ে গেল। ওই জিনগুলো যদি পরে তোর ক্ষতি করে, তোর যদি পরবর্তীতে তোর মেরে ফেলে, কারণ ওরা তো বলছে যে আজকের মতো বেঁচে গেলি, পরের দিন আবার তোর সঙ্গে দেখা হবে, তখন দেখিস তোরা কি করি। তো এরকমটা
ওরা তখন বলছে। তো আমি বললাম যে আব্বা, এখন ওনাদের উপকার করছি সেটাই ভালো, আজকে শুধুমাত্র আমার মায়ের দেওয়া তাবিজের জন্য আমি বেঁচে গেছি, নাহলে যে ওরা আমার সঙ্গে কী করতো আমি জানি না। এই যে সেই তাবিজটা আমার গলায় সবসময় পরা থাকে। তো মা বললো কি যে এইটাই হচ্ছে মায়ের দোয়া সবসময় সাথে রাখতে হয়। তুই যে রাত্রেবেলা চলাফেরা করিস সেরকম শুনশান জায়গা দিয়ে, আমি জানতাম যে এরকম কোনো কিছু একটা হবে, সেই জন্য তোর গলায় আমি এই তাবিজটা হুজুরের কাছ থেকে নিয়ে এসে দিছি, এটা তুই পরে থাকবি সবসময়। আর এখন থেকে তোর আমি রাত্রেবেলা একদমই বের হইতে দিব না। আমার চিকিৎসা হোক বা না হোক, তুই যে কয় টাকা জমাইছিস সেই কয় টাকা দিয়ে দরকার হলে ডাক্তার হাত পায়ে হইলে আমি ধরে চিকিৎসা করামো। তুই আর তোর দেওয়ার দরকার নেই বাপ, আমার একমাত্র ছেলে তুই। আর বড়টা দিছি মাটি ওইটারে, বড়টা আমার চিকিৎসা টাকা দিল না, ওটা আমি ছেলে বলে মানবো না, কত খারাপ। তুই কথা বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মা থাক, বাইরে কিছু বলো না, সে তো সংসার নিয়ে তা তো চলতে হবে, আমি দেখবো সমস্ত কিছু। তো যাক, আব্বা তখন বললো কি যে তোরা যাওয়া লাগবে না, আমি কিস্তি থেকে টাকা উঠাবো, টাকা উঠাই তারপর তোর মায়ের চিকিৎসা করাবো, আর টিউমার অপারেশন করাই ফেলবো, তুই চিন্তা করিস না, তোরা রাত্রে যাওয়া লাগবে না। তো ওই দিনকে আসার পরে আমি ওদিনকে সকাল থেকে মানে দুপুরের পর থেকে আমার শরীর কেমন যেন খারাপ লাগতেছিল, এবং রাত্রে আমার এত পরিমাণ জ্বর আসলো, পুরো ধুম জ্বর, এত পরিমাণ জ্বর যে আমার পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, মাথা একদম পুরো ধরে গেছিলো এরকম একটা জ্বর, এবং আমার তখন প্রায় সেন্স নাই, প্রায় পুরোপুরিভাবে অজ্ঞান এরকম একটা অবস্থা। তো ওই পরিস্থিতিতে এত জ্বর নিয়ে আমি আসলে কিছু বুঝে উঠতে পারতেছিলাম না, যে আমার আম্মা বুঝে উঠতে পারতেছিল না। রাত্রেবেলা তখন আমার ফকির ডেকে নিয়ে আসে। তো ডেকে নিয়ে আসার পরে আমার সেই ফকির বলে কি যে ওর উপরে কোনো জিনের আচর আছে এবং সেই জিনের ওকে আচর করছে, এবং এই জ্বর কোনোভাবে সারবে না, আপনি যদি ডাক্তারও দেখান তাও সারবে না, কারণ এটা জিনের আচরের জ্বর, এই জ্বর খুব সহজে যাবে না, এটা শুধুমাত্র ওদের ওইখানে যে ওরা যদি মাফ করে দেয় তাহলেই কেবলমাত্র এই জ্বর যাবে, আর জিন কোনো কিছু না করলে এই জ্বর কোনোভাবে ঠিক করতে পারবে না ভাই। তাই বলুন ওরা হাল ছেড়ে দিয়ে চলে গেল। তো আমার আম্মা তো মরা কান্না শুরু করে দিছে যে জ্বর কোনো সময় সারবে না। তো হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 3 দিন হাসপাতালে থাকছে। তো থাকার পরে হাসপাতালের ওরা বলতেছে যে রেস্ট লাগবে, এখানে থেকে কিছু হবে না, যত ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল আমরা দিছি, আপনার বাড়িতে নিয়ে রেস্ট করান, আর টাইফয়েড জ্বর বা অন্য কোনো জ্বর নাই। ওরা এটা আর ওই কবিরাজ বলে গেছে যে এটা হচ্ছে কালো জ্বর, এটা জিনে আসর করলে সেই সময় হয় এই কালো জ্বর, এই জ্বর সহজে সারে না। তারপর আমি দেখতেছি যে কীভাবে কিছু করা যায় কিনা। তো উনি ওইটা কথা বলে তো চলে গেছে। 3 দিন হাসপাতালে থেকে আমি বাড়িতে আসছি, আমার এত পরিমাণ শরীর খারাপ যে আমার তাকানোর মতো শক্তি নাই, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো ওই দিন রাত্রেবেলা আমি হচ্ছে আমাদের ঘরের বারান্দায় শুয়ে আছি, তখন রাত প্রায় 1টা হবে। তো সকালে তখন ঘুমায় পড়ছে। তো আমার তো জ্বর, আমি জ্বরে কাঁপতেছি, ভাজা পোড়া হচ্ছি। তো ওই সময় হচ্ছে গিয়ে আচমকা একটা আলো ওপর থেকে আসলো, এবং সেই আলোটা আমার সামনে আমার ঘরের উঠানের উপর নামলো। উঠান তো ফাঁকা ছিল, সামনে পুরো ফাঁকা ফসলের মাঠ। তো উঠানের উপর নামার পরে আমি আমার সেই কাঁপা দুর্বল চোখ দিয়ে আমি তখন দেখলাম। তো দেখার পর আমি দেখলাম কি যে সেই যে মুরব্বি দুটোকে আমি সেদিনকে রাত্রে বাঁচিয়েছি, এবং সেই মুরব্বি দুটো চলে গিয়েছিল যারা, তো ওরা তখন আমার বারান্দায় আসলো, এবং আমি যে খাটে শুয়েছিলাম সেই খাটের পাশে বসলো দুজনে, একজন পায়ের কাছে বসলো, একজন মাথার কাছে বসলো। তো বসার পরে ওনারা আমাকে কোনো কিছু বলতেছে না, বা আমিও ওদেরকে জিজ্ঞেস করতেছি না যে ওরা কী জন্য আসছে এখানে, কারণ আমার তখন হিতাহিত জ্ঞান বা সেন্স কোনো কিছু নাই। তো ওরা দেখলাম কি যে দরুদ পড়তেছে, একজন পায়ের কাছে বসে দরুদ পড়লো, একটা দোয়া পড়তেছে, এবং সামনের কাছে একজন বসে কিছু একটা করলো চোখ বন্ধ করে। আমি দেখতে পাচ্ছিলাম স্পষ্ট, কারণ ওদের শরীরে সবসময় আলো জ্বলে, এবং ওদের শরীরে এক ধরনের আতর দিয়ে রাখে ওরা, সেই ঘ্রাণ শুনলে টের পাওয়া যায়। এর আগের দিন আমি ওদের শরীরের ঘ্রাণ পেয়েছি, এবং আজকেও বুঝতে পারছি যে ওরা এখানে আসছে। তো ওই মুরব্বী দুজন তখন কিছু একটা পড়লো, এবং পড়ে তখন আমার শরীরে ফু দিল আর কি। ফু দেওয়ার পর আমাকে উঠায় বসাইলো। তো আমি তখন বেশ দুর্বল, আমি উঠতে পারতেছিলাম না। ওরা দুজন উঠায় বসাইলো, ওনাদের সঙ্গে আরও দুজন জিন আসছিল। তো সেই জিন দুটো আমাকে উঠায় বসানোর পরে ওরা হচ্ছে গিয়ে একটা পেয়ালায় করে একটা পানিও নিয়ে আসছিল, সেই পানিটা আমাকে খেতে বললো কি যে তোমরা এটা খাও। তো আমি সেইটা খেলাম। তো খাওয়ার বেশ খানিকক্ষণ পরে আমি দেখলাম কি যে আমার শরীর থেকে সেই ভারী যে ব্যথাটা ছিল সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, মাথা ভার অবস্থা ছিল সেটাও আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং খুবই খারাপ অবস্থা। তো ওরকম পরিস্থিতিতে আমি তো খানিকটা সুস্থ হলাম, কিন্তু পুরোপুরি অবস্থা সুস্থ হয়নি। তো পুরোপুরি সুস্থ না হওয়ার ওরকম পরিস্থিতিতে তখন আমাকে বললো যে শোনো, তোমাকে ওরা যে আছর দিছে বা যে বরদোয়াটা দিছে সেটা কাটাইতে হলে তোমাকে আমাদের এখানে যেতে হবে, এবং আমাদের এখানে গিয়ে থাকতে হবে, ওইখানে চিকিৎসা নিতে হবে। 7 দিন চিকিৎসা নেওয়ার পর তুমি সুস্থ হবা। তো তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তোমার মা বাবার অনুমতি নিয়ে যাব, কারণ তারা যদি বলে যে নিয়ে যেতে, কারণ তোমার মা তো তখন চিন্তা করবে যে তোমাকে কীভাবে নিয়ে গেলাম, তুমি তোমার মাকে একটু ডাক দাও। তো আমি তখন আমার সেই কাঁপা কণ্ঠে আমি আমার মাকে ডাক দিলাম যে মা। তো ওনারা গিয়ে দরজা
ঢোকা দিল। তো মা বাইরে আসলো। বাইরে আসার পর এতগুলো মানুষকে দেখে, যারা কিনা স্বাভাবিক কোনো মানুষ ছিল না, যাদের শরীরের পোশাক ছিল ভিন্ন রকম, শরীরে এক প্রকার আলো জ্বলে এবং তাদের মুখে বড় বড় লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি এবং তাদের চুলগুলো অনেক কিছু কিছু জিন আছে যাতে চুলগুলো পাকা। তো এটা দেখে আম্মা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে তখন চিৎকার দিয়ে উঠলো। তখন আব্বা উঠে আসলো, আমার ছোটো বোন উঠে আসলো। উঠে এসে বললো কি যে কী হয়েছে, এরকম চিৎকার। তো আব্বা তখন দেখে ভয় পেয়ে পিছনে সরে গেল। তো ওইখান থেকে একজন মুরব্বী খুব দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে নড়া চলাফেরা করে। তো বিদ্যুৎ গতিতে আমার আব্বার কাছে গিয়ে আমার আব্বার হাত ধরলো, ধরে বললো কি যে ভাই সাহেব, আপনি কিছু মনে করবেন না, আমরা আসলে জিনের জগৎ থেকে এসেছি, জিনের কাবিলায় আমরা থাকি। তো আপনার ছেলের কারণে সেদিনকে আমরা হয়তো বেঁচে গেছিলাম। তো আপনার ছেলের এই অবস্থা হয়তো আজকে আমাদের কারণে, খারাপ জিনগুলো আপনাদের বাড়ির আশেপাশে এখনও আছে এবং আমরা দলবল নিয়ে এসেছি বলে ওরা এখান থেকে চলে গেছে। তো ওরা আপনার ক্ষতি করতে চাইবে, আপনার ছেলের ক্ষতি করতে চাইবে, যেটাকে আমরা হতে দিব না। আমরা আপনার এই বাড়ির আশপাশটা বন্ধ করে দিছি, ওরা আপনার বাড়ির আশপাশে ঢুকতে পারবে না কিংবা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর করতে পারবে না বলে আপনাদের কোনো ক্ষতি করে নাই, নাহলে এতদিন আপনাদের ক্ষতি করতো, বিশেষ করে আপনার মেয়ের, আপনার স্ত্রীর সকলের ক্ষতি করতো। তো আপনার ছেলের এখন যে অবস্থা, ওরা কালো বান মারছে, সেই কালো বান উঠাইতে হলে আমাদের ওইখানে নিয়ে আমাদের চিকিৎসা দিয়ে ওদেরকে ঠিক করতে হবে ওকে। তো সেই কালো বান ঠিক করার জন্য আমাদের এখান থেকে ওকে নিয়ে যেতে হবে। এটা ওই দিনকে ওই জিনগুলো মেরে গেছে। তো এটা মানুষের উপর অনেক জিনে মারে। তো যাদেরকে মারে তারা বেশি দিন বাঁচে না, তারা হয়তো কিছুদিন ভুগে মারা যায়। তো আমি চাই না যে আমাকে উপকার করছে, যে সেদিনকে আমার প্রাণ বাঁচাইছে, সে মারা যাক, আমি সেটা চাই না। আমি ওকে আমাদের এখানে নিয়ে যাব, আপনার কাছে অনুমতি চাই, আমি 7 দিনের জন্য এখানে নিয়ে যাব। তো আমার আম্মা তখন বললো যে না, আমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দিব না। আপনারা যদি নিয়ে যে মেরে ফেলেন বা আপনারা যে ভালো জিন, সেটা আমি কীভাবে বুঝবো? তো তখন আমি আম্মারে বললাম যে আম্মা, এই মুরব্বী সেদিনকে আমার সাথে আসছিল এবং এই মুরব্বী সেদিনকে আমাকে বলে গেছিলো যে আমি তোমার সাথে দেখা হবে আবার। তো আম্মা বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবং আমার ছোটো মেয়ে আমি আপনাদের সঙ্গে যাব এবং যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন আমি আপনাদের এখানে থাকবো এবং সুস্থ করে ওকে নিয়ে আসবো। আমি আমার ছেলেকে একা যেতে দিব না। তো আম্মা এই কথা বলার পর আমি বললাম যে আম্মা, তোমাদের যাওয়া লাগবে না, আমি যাই, আমি গিয়ে ওখান থেকে সুস্থ হয়ে আসি, তারপর দেখা যাবে, তোমরা চিন্তা করো না, আর ওনার উপর আমার ভরসা আছে। তো আম্মা তখন বলে কি আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তুই যা, আর হচ্ছে গিয়ে আমিও যাব, কয়েকদিন পরে এসে আমাকে নিয়ে যেতে হবে, আর এখন আমি আমার ছেলের সঙ্গে যাবো, দরকার হলে আমি চলে আসবো, আপনি আমাকে নিয়ে চলেন। তো আম্মা ওই কথা বলার পর ওই মুরব্বী বলে আচ্ছা ঠিক আছে চলেন, আপনি যেতে করে বলতেছেন আপনার ছেলের সঙ্গে আপনাকে করে নিয়ে যাব। তো আম্মা আমার ছোটো বোনকে বললো কিছু, তোরা সাবধানে থাকিস আর তোর বাপরা রান্না বেড়া খাওয়াস, আমি 2 দিনের ভিতরে চলে আসবো না, ওকে ওখানে রেখে দেখি কী হয়। তোমার আম্মা জামা কাপড় নিতে চাচ্ছিল, বলছিল যে আপনার কিছু কিছু নেওয়া লাগবে না, আপনি এইভাবেই চলেন, আমরা সমস্ত কিছুর ব্যবস্থা করব। তারপর আমাকে নিয়ে ওরা ওইখান থেকে একটা অন্য জায়গায় নিয়ে আসলো। যখন আমাকে আনতেছিল তখন হচ্ছে ওরা সকলে মিলে আমাকে ধরলো, 2 জন জিনের কাঁধে ভর করে আমি তখন দাঁড়ালাম এবং আমার আম্মা তখন সেখানে দাঁড়ালো। তো আমি দেখলাম যে একটা আলো, শুধুমাত্র একটা আলো ফ্ল্যাশ হলো, একটা আলোর মতো একটা ফ্ল্যাশ হলো এবং সেখান থেকে আমরা গায়েব হয়ে গেলাম। এবং বেশ খানিকক্ষণ সেই আলোর ভিতরে আমি দেখলাম, আমি তাকাইতে পারতেছিলাম না। চোখ খুলে যখন আমি তাকালাম, আমি দেখলাম কি যে একটা বিশাল বড় সাম্রাজ্যের মতো জায়গা, যে জায়গাটা অনেক বড় বিস্তৃত একটা জায়গা। সেই জায়গার চারিদিকে সবুজে শ্যামলে ভরা, একদম দিনের আলো ঝকমক করতেছে, চারিদিকে গাছপালা, ফুলের গাছ দিয়ে ভরা বিশেষ করে, এবং সেই ফুলের গাছের ভিতরে একটা বড় প্রাসাদের মতো বাড়ি। তো সেই এক বাড়িতে ওরা হচ্ছে গিয়ে অনেকগুলো জিন বসবাস করে এবং এরকম ছোটো বড় অনেক বড় বাড়ি আছে এই পুরো অঞ্চলে, দূরে অনেক দূরত্ব বাড়ি দেখা যাচ্ছে। তোরা তখন বললো কি যে এটা হচ্ছে আমাদের অঞ্চল এবং এটা হচ্ছে কি মুসলিমদের একটা বিশেষ কাবিলা, এখানে সব জিনেরা মুসলিম, কোনো অমুসলিম জিন এখানে নেই এবং আমরা এখানে সুখে শান্তিতে অনেক বছর ধরে বসবাস করতেছি। মূলত হচ্ছে গিয়ে এই অঞ্চলে আমরা যত দিন ধরে থাকি, আমাদের পাশের এক কাবিলা আছে, ওরা বেশ খারাপ জিন এবং কালো জাদু নিয়ে চর্চা করে এবং অনেককে ক্ষতি করে, মানে এক প্রকার খারাপ জিন আর কি। তো ওদের কাবিলার সঙ্গে আমাদের কাবিলার দুশ্মনী অনেক দিন থেকে, ওরা যেখানে বসবাস করে ওদের সঙ্গে অনেক দিন থেকে দুশ্মনী আমাদের। তো ওই দুশ্মনীর জেরে সেদিনকেও মূলত ওরা আমাদের উপর হামলা করে। তো আমরা এখানেই থাকি এরকমভাবে। তো ওনারা আমাকে নিয়ে গেল সেই বাড়ির ভিতরে। তো বাড়িটা এত চমৎকার, সম্পূর্ণ বাড়িটা সাদা রং করা। বাড়িটা হচ্ছে 3 তলা একটা বাড়ি, কিন্তু ভিতরে ঢুকে আসলে বাইরে থেকে মনে করছিলাম 3 তলা বাড়ি, কিন্তু ভিতরে ঢোকার পর দেখলাম কিছু বাড়িটা আসলে 3 তলা না, বাড়িটা হচ্ছে গিয়ে 1 তলায়, কিন্তু বাড়ির ভিতরে এমনভাবে তৈরি করা যে নিচে থেকে উপর পর্যন্ত পুরোটাই হচ্ছে গিয়ে একটা উপরের পর্যন্ত দেখা যায় আর কি। এবং বাড়ির কক্ষগুলো এত বড় এবং জিনেরা নাকি অনেক বড় হয় দেখতে, এবং ওদের গঠন প্রায় 6-7 ফুটের মতো লম্বা হয়। তো ঠিক তেমনটাই দেখলাম। তো এখানে আসার পর সমস্ত কিছু পরিপাটি ছিল এবং এই ভবনটা এত বড়,
এত বিশাল যে সেই ভবনের ভিতরে আমি যখন ঢুকলাম, আমি ঢোকার পরে আমার তো অসুস্থ ছিলাম, আমার একদম চোখ মুখ একদম হলুদ হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। তারপর আমি দেখে ভালো লাগতেছিল। তো ভবনের ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে আমাকে একটা কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। কক্ষটা বিশাল বড় ছিল, মানে আমাদের পুরো বাড়ি থেকেও বিশাল বড় একটা কক্ষ। সেই কক্ষের ভিতরে একটা বিছানা ছিল, শুধুমাত্র একটা বিছানাই রয়েছে কক্ষের ভিতরে, আর কিচ্ছু নাই। তো সেখানে আমাকে শুতে দেওয়া হলো। তো শুতে দেওয়ার পরে বললো কিছু তুমি বিশ্রাম করো, তোমার জন্য খাবার পাঠানো হচ্ছে, আর তোমার মায়ের জন্য এই পাশে আর একটা কক্ষ দেওয়া হয়েছে, সেখানে তোমার মা থাকবে, আর তোমার মা তোমার কাছে যদি এখন থাকতে চায় তাহলে থাকুক। তো এই মুরব্বী দুজন তখন তাদের মুখের নাকাব খুললেন। তাদের মুখ কিন্তু তখন পর্যন্ত আমি দেখি নাই। তো মুখের নাকাবটা যখন সরালেন, তারা সরানোর পরে দেখলাম যে তাদের মুখে লম্বা দাড়ি, প্রায় বুক পর্যন্ত লম্বা দাড়ি। তাদের মুখের অবয়ব গঠনগুলো একটু ভিন্ন, তাদের কানগুলো অনেকটা উপরের দিকে, এবং তাদের চোখ, তারপর মুখের অবয়ব সম্পূর্ণ ভিন্ন আমাদের থেকে। এবং তারা যে মুসলিম তারা দেখে বোঝা যাচ্ছে, তাদের চুলগুলো কাঁধ পর্যন্ত এবং দাড়িগুলো বুক পর্যন্ত, এত বড় বড় তারা, এবং সেটা লম্বায় বেশ বড়। তো ওইখানে যখন ছিল তখন লম্বা এত বেশি ছিল না, কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে তারা লম্বায় বেশ বড়। তখন তারা ওইখান থেকে চলে গেল, বললো কিছু আপনার কোনো অসুবিধা হলে এখানে আমি দুজন জিন রেখে যাচ্ছি, এই জিন দুজন আপনাদের সাহায্য করবে। আর আজকে সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আসবে, সেই কবিরাজ আসবে আমাদের এখানে যে চিকিৎসা করে, সে কবিরাজ এসে আপনার চিকিৎসা করবে এবং আপনি আশা করি সুস্থ হয়ে যাবেন, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। তো এই কথা বলার পর তখন মাথা নাড়ালাম। তো আমার তো অবস্থা খুবই খারাপ, আমার তখন তাকানোর বল নেই। তো এখানে আসার পর কেমন যেন একটু ভালো লাগতেছিল। তো ওই মুহূর্তে আমি তখন ঘুমাই গেলাম, বললাম যে মা আমার ঘুম পাচ্ছে, তুমি দয়া করে যাও, ওই পাশে যাও, আমার কাছে থাকা লাগবে না। আর তুমি তো দেখলা যে কোথায় আসছো, আর ওনারা নিশ্চয়ই ভালো, যদি ভালো না হইতো তাহলে তো আর এরকমভাবে আমাকে এখানে নিয়ে আসতো না, তাই না? এখানে আনছে তার মানে কোনো একটা চিকিৎসা করে আমাকে ফেরত পাঠাবে। ওনারা খারাপ হইলে আমাকে জিজ্ঞেস করতো না বা আপনার কাছে অনুমতি চাইতো না, আম্মা তুমি চলে যাও বাড়িতে, আর কোনো কিছু হইলে আমি তখন দেখে নিব। তোরা বলে কিছু তুই আপাতত একটু সুস্থ হ, তারপর আমি যাব। তাই বলে আম্মা চলে গেল দরজাটা লাগাই দিয়ে। তো দরজাটা বিশাল বড় ছিল, একটা দরজা ট্রেনের নিচে লাগানো বেশ দুষ্কর বিষয়। তো এখানে জিন ছিল, ওই জিনেটা সাহায্য করলো দরজা লাগাতে। তো আমি ঘুমায় পড়লাম। তো ঘুমাইছি কতক্ষণ বলতে পারবো না। ঘুম থেকে যখন আমি উঠছি, উঠে দেখি কি যে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আশেপাশে আমি কোথায় আছি আমি নিজে বলতে পারছি না যে এটা কোন জায়গা বা এটা আমি এখানে কেন। তো ঘুম ভেঙে আমার এমনটাই মনে হচ্ছিল। তো ঘুম ভাঙার পর খানিকটা সুস্থ বোধ করছিলাম। তো ওই মুহূর্তে আমি খেয়াল করলাম যে হঠাৎ করে আলো জ্বলে উঠলো। সেই আলোগুলো এমন ছিল যে দেয়ালের চারপাশে হারিকেনের মতো কোনো একটা কাচের ভিতরে কোনো একটা আলো জ্বলছে, এবং সেই আলোটার উৎস থেকে আমি জানি না, কিন্তু আলো জ্বলছে। এবং সেই আলোটা জ্বলার পরে আমি তখন উঠে বসে পড়লাম। তো বসার পর মাথা ঝিমঝিম করতেছিল, এখন অনেকটা সুস্থ লাগতেছিল। তখন দুজন জিন আসলো, এগিয়ে এসে বললো কি যে আপনি উঠেছেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আপনি বসুন, খাবার নিয়ে আসছে। তো তারপর এই কথা ভেতরে বলে দেওয়ার পরে তিনজন দাসী মেয়ে, তাদের মুখে নাকাব পরা, তারাও জিন মেয়ে, কিন্তু তারা বেশ সুন্দরী, তাদের চোখ মুখ তাদের শরীরের গঠন সমস্ত দেখে মনে হচ্ছে তারা বেশ সুন্দরী, এবং তারা ওই যে অ্যারাবিয়ানদের মতো এরকম জামা পরে আছে, বেশ দামি জামা। তো তখন তারা আমার সামনে এসে একটা টেবিল রাখলো, টেবিলের উপর প্রায় 10-12 পদের খাবার বাটি ভরে ভরে রাখলো, এবং বললো কি এগুলো খান, এগুলো আপনার জন্য। তো আমার তো তখন খাবার দেখে বমি আসতেছিল, কারণ এত খাবার তো আমি খেতে পারবো না। তো ওনারা তখন বললেন যে খাবারগুলো খান, আপনি খেতে পারবেন, সমস্যা নেই, এগুলো আপনাদের মানুষের স্বাভাবিক খাবার না, এগুলো ভিন্ন খাবার এবং আপনি খেতে পারবেন। তো আমি তখন দুর্বল হাতে একটু করলাম, খাবারগুলো নিয়ে খেতে শুরু করলাম। তো আমি বেশি খেতে পারলাম না, তাও কিন্তু খেলাম, কিন্তু খাবারগুলো বেশ সুস্বাদু ছিল। আমি তো বাড়িতে থাকাকালীন সময় গালে স্বাদই পাচ্ছিলাম, এরকম একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা, কোনো স্বাদ গন্ধ কিছু পাচ্ছিলাম না। তো ওরকম পরিস্থিতিতে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি খেয়ে নিই। তো খাওয়ার পরে তারপর হচ্ছে কি ওনারা এগুলো নিয়ে গেল সামনে থেকে, নিয়ে যাওয়ার পর সেই মুরব্বী জিনটা আসলেন, এবং মুরব্বী জিনের সঙ্গে আরও কয়েকজন ভিতরে প্রবেশ করলেন। তো তার সঙ্গে একটা সুন্দরী মেয়ে ছিল। তো সেই মেয়েটার দিকে আমার সর্বপ্রথম নজর গেল। তো সেই মেয়েটার দিকে আমি চোখ নিচে সরাই ফেললাম, কারণ মেয়েটা ছিল অসম্ভব রকমের রূপবতী, এবং সে সকলের সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর সেই কবিরাজ যে কিনা চিকিৎসা করায়, সেই চিকিৎসকও ভেতরে আসলেন, এবং ভেতরে আসার পর সেই চিকিৎসক আমাকে বললেন যে দেখি তোমার চোখটা করে। তো উনি চোখটা দেখলেন, হ্যাঁ করলেন। তখন উনি বললেন কি যে কালোবান, এটা কালোবান মারছে এবং কোনো একটা জিনে মারছে, এটাকে কাটাইতে হলে তাকে 7 দিন অমুক পাতা এবং অমুক পানি দিয়ে গোসল করতে হবে, এবং সেই সাথে তাকে এই ওষুধগুলো খেতে হবে। তো তিনি পাতা দিয়ে তৈরি করা কিছু ওষুধ আমাকে দিলেন, বললেন কি যেটা সকালে একটা এবং রাতে একটা খাবা, আর হচ্ছে কি প্রত্যেক দিন দুপুরবেলা তোমাকে অমুক পাতা দিয়ে অমুক পানি দিয়ে গোসল করতে হবে।
তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ওই সময় ওইখানে যাওয়ার পর আমার খানিকটা সুস্থ লাগতেছিল, তো তখন তিনি চলে গেলেন এখান থেকে। তো যাওয়ার পর 7 দিন তো এরকমভাবে থাকতে হবে আমাকে এখানে। তো আম্মাও সেখানে উপস্থিত ছিলেন। তো আমি আম্মাকে বললাম, আম্মা তুমি তো দেখলে যে উনি এসে কী কথা বলছে, তুমি চলে যাও এখান থেকে, হ্যাঁ। তো আম্মা বললেন কি আচ্ছা ঠিক আছে আরেকদিন থাকি তারপর চলে যাবো, শুধু শুধু এখানে কষ্ট করে বসে আছো তুমি। তো আম্মা বললো একদিন পর চলে যাব। তো ওই মুরব্বী লোকটা পাশে তার আরও 2টা মেয়ে দাঁড়ায় ছিল। তো তার মেয়েগুলোর মধ্যে থেকে বড় মেয়ে যেটা, সেটার তো বিয়ে হয়ে গেছে আর তার সাথে একটা বাচ্চা আছে, তাদের সাথে তার ছোট মেয়েও আসছে এখানে আমাকে দেখতে। তো তিনি বড় মেয়েটা তখন বললেন যে তুমি আমাদের যে উপকার করছো তাতে করে তোমাদের যদি সুস্থ না করতে পারি তাহলে আমার আব্বার মন ভালো হবে না, কারণ তিনি সারা জীবন তখন পস্তাবেন যে আমার জন্য একজন লোক এরকম হইলো। তো এই জন্য মূলত হচ্ছে কি আমার আব্বা আপনাকে এখানে নিয়ে আসছে, আপনার কোনো প্রয়োজন হলে যে কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা সেটা করব। আমরা জিন বলে একটা অন্য জাতি বলে আমাদেরকে ভয় করবেন না, ঠিক আছে? তাই বললাম জি আচ্ছা ঠিক আছে। তো আমার সঙ্গে তখন পরিচয় করিয়ে দিলেন, যে বললেন কি যে এই হচ্ছে আমার বড় মেয়ে আর এই হচ্ছে আমার ছোট মেয়ে। তো এটা পরিচয় করে দিল। তো আমি তখন তাদেরকে সালাম দিলাম। তো ছোট মেয়ে তখন আমাকে সালাম উত্তর গ্রহণ করলো এবং আমার দিকে তখন তাকায় আছে। তো ছোট মেয়ের বয়সটা হচ্ছে আমার বয়সী হবে, আমার থেকে একটু বড় হতে পারে। তো আমি জানি না আসলে, তো আমি তো তার দিকে এরকমভাবে তাকাইনি। তবে তারা যে অত্যাধিক পরিমাণ সুন্দরী সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। জিন পরীরা খুব সুন্দর হয়, যারা কিনা সভ্য জিন জাতি, তারা বেশ সভ্য এবং সুন্দর হয়, সেটা আমার কাছে বারবার তাদেরকে মনে হচ্ছিল এবং মেয়েটা আমার দিকে বারবার তাকাচ্ছিল। তো সকলে তখন একে একে চলে গেল। তো আমার তখন খানিকটা সুস্থ লাগছিল, রাত্রে যে ওষুধ দিয়ে গিয়েছে সেই ওষুধগুলো খেলাম আমি। আমার মা তখন পাশে বসেছিল। তো ওই মুরব্বী লোকটা চলে গেল, মুরব্বী জিনটা চলে গেল, পাশাপাশি আরও সকলে যেসব জিন ছিল সকলে চলে গেল। তো আমাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে একা একা। তো ওই আপাও চলে গেল তার ইয়ে নিয়ে। তো ওই মেয়েটা আমার দিকে বারবার ঘিরে ফিরে তাকাচ্ছিল। তো আমি তো তার দিকে তাকাচ্ছিলাম, সেও ঘিরে ফিরে তাকাচ্ছিল। তো ওইখান থেকে চলে গেল। তো চলে যাওয়ার পর ওই দিনটি তো কাটলো এরকমভাবে। আমি রাত্রে ঘুমালাম। তো ঘুমানোর টাইমে আমার কাছে রাত্রেবেলা যখন আমার আচমকা ঘুম ভেঙে গেল, আমার তো ঘুম হতো না ঠিকঠাকভাবে, শরীরের এরকম খারাপ পরিস্থিতি, রাত্রে তো ঠিকঠাক ঘুম হতো না। তো এরকম ঘুমের মধ্যে তখন এমন একটা পরিস্থিতি হলো যে ঘুমের ভিতরেই তখন হচ্ছে কি আমি চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে দেখলাম মনে হচ্ছে যে আমার ঘরের ভিতরে কেউ আছে, এবং এই ঘরের ভিতরে সবসময় সুঘ্রাণ থাকে, একটা অন্যরকম সুঘ্রাণ, সম্ভবত কোনো পারফিউম দেওয়া। তো সেই পারফিউমের আলোটা, সুঘ্রাণটা এমনভাবে নাকে আসছিল যেন মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ আছে, কারণ পারফিউমের আলোটা একবার এই পাশে যাচ্ছিল, একবার এই পাশে যাচ্ছিল, এরকমভাবে নড়াচড়া করছিল সেই সুঘ্রাণটা। তো আমি তখন কি করব বুঝে উঠতে না পেরে আমি তখন বললাম যে কে এখানে, কিন্তু কেউ কোনো উত্তর দিল না, সে এখান থেকে চলে গেল। তো কে ছিল সেটা আমি জানি না, তবে কেউ একজন আমার রুম থেকে বের হয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি তখন উঠে বেশ খানিকটা হাঁটাচলা করলাম, কারণ আমি হাঁটাচলা করতে পারছিলাম না। তো যাই হোক, আমি তখন ওইখানে একটা সোফা ছিল, সেই সোফার উপরে, সোফাটা বেশ সোফা বলবো না, নর্মাল একটা গদি ছিল, গদিটা ছিল অন্য সমস্ত কিছু থেকে ভিন্ন। তো সেই গদিটার উপর আমি যখন গিয়ে বসলাম, বসার পরে একটু খানিকক্ষণ ঝিমানোর পরে আমি ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন ঘুম ভাঙলো আমার 2জন জিনের ডাকে। 2জন জিন বললেন কি যে ভাই আপনি এখানে ঘুমিয়ে আসছেন কিসের জন্য? তো আমি তখন বললাম যে রাত্রে ভয় পাইছিলাম, এই জন্য এখানে শুয়েছিলাম। তো ওই জিন দুটো বললেন যে আমাদেরকে ডাকলেন না কিসের জন্য? জিন দুটো এমন ছিল, তাদের পরনে হচ্ছে কি এক ধরনের হিজাব জাতীয় জামা পরা ছিল, জুব্বা টাইপের জামা, তাদের মুখে লম্বা দাড়ি, কালো দাড়ি, আর তারা দেখতে বেশ অদ্ভুত আর কি, সকলের কানগুলো একদম বাইরের দিকে। তো ওইরকম অদ্ভুত একটা পরিবেশে আমি তখন কী করবো কিছু বুঝে উঠতে না পেরে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকে যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে ডাকবো। তো তখন উনি বললেন যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আপনি যদি হাত মুখ ধুতে চান অথবা গোসল করতে চান আপনি করে ফেলেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো সব কিছু এমন রাজকীয়ভাবে আসতো যেন আমি কোনো রাজার বাড়িতে আছি, এরকম একটা পরিবেশ সেখানে ছিল। তো তখন তারা সেই খাবারগুলো নিয়ে আসলো, আনার পরে আমার সামনে রাখলো, সেই 3জন দাসী আবার আসলেন, আসার পরে খাবারগুলো আমার পাশে রাখলেন। তো রাখার পরে আমি সেই খাবারগুলো খেতে শুরু করলাম। তো এর আগের দিন রাত্রের মধ্যে আমি খাবার খেতে পারিনি, ওষুধটা খাওয়ার পরে তখন আমার মনে হচ্ছিল যে না, এই খাবারটা আসলে বেশ সুস্বাদু এবং বেশ দামি একটা খাবার। তো অনেকগুলো খাবার যখন দিল, মানে অনেক দিন পরে আমি পেট ভরে খাবার খেলাম, এরকমটা মনে হলো। তো খাবার খাওয়ার পরে আমার আম্মা আসলো, আম্মাও আমার পাশে বসে খেলো। তো আম্মা হচ্ছে কি ওদিনকে দুপুরবেলা বললো কি যে আমি আজকে চলে যাব, দেখি ওরা তাকে কীরকমভাবে চিকিৎসা করায়। তো দুপুরবেলা সেই কবিরাজ আসলেন, যিনি কিনা আমার মূলত চিকিৎসা করাবেন। তো কবিরাজের বর্ণনাটা আমি একটু দিই। কবিরাজটা ছিল এত পরিমাণ বৃদ্ধ যে সে ঠিকমতো দাঁড়াতে পারে না এরকম। তো ওইখানে আমাকে যখন কবিরাজ এবং তার সাগরেদরা যখন আমার গায়ে সেই পাতাটা মাখছিল, একটা পাতার পেস্ট, সেই পাতাটা শরীরে মেখে বসে থাকতে হবে বেশ খানিকক্ষণ। তো পাতাটা যখন মাখছিল তখন আমি তাকে বললাম যে আপনার বয়স কত? আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বয়স্ক। তো তিনি আমাকে বললেন তার বয়স নাকি 1300 বছর। তো এটা শোনার পর
আমার তখন মানে একদম মুখে থ অবস্থা। আমি তখন বললাম কি যে, আপনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সময়টা ছিলেন? তো তিনি আমাকে বললেন যে, ওই সময়টাতে আমার জন্মের অনেক আগেই তিনি মারা গেছেন। তো আমার বাপ দাদারা তারা দেখছেন, কিন্তু আমার দেখার সুযোগ হয় নাই। তো আজকে থেকে তো অনেক বছর আগের কথা, আমি আমার জন্মের পরে শুনছি। তো এর পরবর্তীতে আমি আসলে ওইসব বিষয়ে জানি না আরকি। তো আমার বয়স ১৩০০ বছর, আমি অনেক কিছু দেখছি এবং আমাদের এখানকার সবথেকে বৃদ্ধ লোক এখন আমি, এবং আমি চিকিৎসা দেই আরকি সকলকে। তো এই কথা শোনার পর তখন আমার আসলে গায়ের লোম দাঁড়ায় গেল। বললাম কি যে, "কি বলছেন? আপনার বয়স ১৩০০ বছর কি হবে? এত বছর পর্যন্ত কি কেউ বাঁচে নাকি? আপনি কি বলছেন এসব?" তারপর উনি আমাকে এই কথা বলার পর উনি তো বললেন যে, "হ্যাঁ, আমার বয়স এতটাই।" তো আমার আম্মা তখন আমাকে নিজেই গায়ে সেসবই মাখায় দিলেন। তারপরে একটা বিশেষ পানি নিয়ে আসলো, একটা গামলায় করে ২ টো জিন উজু করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেই পানিগুলো হচ্ছে আমার গায়ে তখন ঢালা হলো। তো গায়ে ঢালার পরে আমার শরীর থেকে এক ধরনের কালো পানি বের হচ্ছিল। আমার শরীরে কিন্তু যে পাতাটা মেখেছে, সেই পাতাটা কিন্তু একদম হলুদ বর্ণের পাতা ছিল, হলুদ এবং সবুজ বর্ণের পাতা। কিন্তু আমার শরীর থেকে যে কালো বর্ণের জিনিস বের হচ্ছে, একদম পুরো কি মিচমিচে কালো, পানিটা একদম পুরো কালো হয়ে গেছে। তখন আমার আম্মা দেখে বলতেছে যে, "এগুলো কি?" তখন সেই লোকটা বলল যে, "এটা হচ্ছে কালোবানের যে ভাইরাস শরীরের ভিতরে থাকে, কালোবান যেটা থাকে, সেই কালোবানের জীবাণু বের হচ্ছে শরীর থেকে, এবং এরা এক প্রকার কালো জাদুর মাধ্যমে এগুলো করে থাকে, খারাপ জিনেরা। তো এই জিনিসগুলো শরীর থেকে বের হচ্ছে এবং আস্তে আস্তে 7 দিন পরে দেখবে কিছু একবার নাই হয়ে গেছে, শুধু পানি বের হবে।" তো এটা বলার পর আমার আম্মা তো তখন বলল কি যে, "দেখছেন, আমার পোলাটা সত্যিই বাঁচত না। যদি আপনারা যদি না থাকতেন, আপনারা যদি..." এক প্রকার কান্না করে ফেললো। তো সেই মুরব্বি জিনটা তখন বলল যে, যে আপনার ছেলেও তো কোনো ছোটোখাটো কাজ করে না, আপনার ছেলেও তো আমাদের এখানকার সর্দারের ছেলেকে বাঁচাইছে। 2 জন সর্দারের ছেলে আর একটা সর্দার ছিল, তাকে বাঁচাইছে। তো তারা তো স্বাভাবিক কেউ না। তো সেহেতু তারাও বেশ বড়সড় লোক বলে আপনার ছেলে বেঁচে গেছে। যাই হোক, আপনারা এইসব বিষয় নিয়ে চিন্তা করবেন না, উনি সুস্থ হয়ে যাবে। আর কিছুদিন পরে আনলে হয়তো ওনাকে বাঁচানো যেত না, কিন্তু এখন এই স্টেজে বাঁচানো যাবে। তো ওই সময় সেই সর্দার, মানে হচ্ছে সেই মুরব্বি জিনটা, যাকে বাঁচিয়েছিলাম আমি, তিনি আসলেন এবং তার ছোটো মেয়ের সাথে আসলেন। তো ছোটো মেয়ে আমার দিকে কেন যেন ড্যাব করে তাকায় থাকে এবং ওরকমভাবে তাকায় থাকে আমার দিকে। তো তখন হচ্ছে গিয়ে মুরব্বিটা জিজ্ঞেস করলেন যে, "এখন কীরকম অনুভব করছো?" তা বললাম কি যে, "এখন মোটামুটি ভালো আছি, এখন সুস্থ আছি, বেশ ভালো লাগতেছে আগের দিনের থেকে।" তো তখন সেই মেয়েটা আমাকে বলল যে, "আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না, ঠিক আছে?" তো ওর কণ্ঠ এত চমৎকার, মুখের চেহারা তো আমি পুরোপুরিভাবে দেখিনি, কারণ মুখে নাকাব লাগানো। তারপরে ওর মুখের ওই নাকাবের ভিতর থেকে দেখা যাচ্ছিল ওর মুখটা। তো এত সুন্দর হয় যে পরীরা, সেটা আমি ওই দাসীগুলোকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম। পরীদের সম্পর্কে আমি শুনেছি ছোটোবেলায়, কিন্তু জীবনে কোনোদিন তাদেরকে দেখিনি বা তাদের প্রতি এরকমভাবে আমি কখনো করিনি। সুন্দর সেটা জানি, কিন্তু তারা যে এত সুন্দর বা এরকম, সে বিষয়ে আমি আসলে জানতাম না। তো সে আমাকে যখন জিজ্ঞেস করলো, এত মাসুম কণ্ঠ, এত ভালো কণ্ঠ, এবং সে আমাকে জিজ্ঞেস করে, বললাম, "জি, ভালো আছি, এখন ভালো লাগছে।" তো তখন মুরব্বী লোকটা বললেন কি যে, "ও তো এখানে একা আছে, সারাদিন রাত একা থাকে, তুই একটু কাজ করিস, ওকে তুই একটু ঘুরে টারে দেখাস আমাদের বাড়ির আশেপাশে, ও তোর একা চিনবে না, আর ও যদি একা বের হয় তাহলে অনেক জিনেরা অনেক উত্ত্যক্ত করবে বা মানুষ ভেবে হয়তো বিরক্ত করবে, সেহেতু তুই ওকে সাথে নিয়ে একটু ঘোরাফেরা করিস, ঠিক আছে?" তো কথা বলার পর সে বলে কি যে, "জি আচ্ছা আব্বা, ঠিক আছে।" তো আমি তো লজ্জা পাচ্ছিলাম যে আমি তাকে নাও করবো, সেটাও করতে পারছিলাম না। তো ওই মেয়েটা কেন যেন আমার দিকে বারবার ড্যাব করে তাকাতো, এরকমভাবে তাকাতো। তো আমার কাছে মনে হলো যে তার বাপ যখন আমাকে এরকম একটা দায়িত্ব দিল তাকে, তো দায়িত্ব দেওয়ার পরে সে খানিকটা খুশি ছিল, তেমনটাই আমার কাছে মনে হলো। তাই আমি কিছু বলতে পারছিলাম না, যেহেতু সে বলেছে। তো ওইদিনকে সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আম্মা তখন চলে গেল, এবং গেল হচ্ছে গিয়ে ওই মেয়ের সঙ্গে, যে মেয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে আমাকে ঘোরানোর দায়িত্ব নিয়েছে, ওই মেয়ের সঙ্গে হচ্ছে কি আম্মা। আমি তখন আমার রুমে বসে আছি, আম্মা তখন আমার পাশে বসে আছে, বলেছে কি যে, "আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তুই তাহলে চলে আসিস, আর দরকার হলে আমি কয়েকদিন পরে আবার আসবো এখানে, হ্যাঁ? তুই যেদিন সুস্থ হবি সেদিনকে আমি আসবো, আর এখানে এরা সমস্ত কিছু দেখে নিবে, তুমি চিন্তা করো না।" আম্মাকে কথা বললাম। তো ওই মেয়েটা হচ্ছে কি, যে পরি মেয়েটা, সে হচ্ছে আমার কাছে আসলো। পরি মেয়েটার নাম তখন সে আমাকে বলল, তার নাম হচ্ছে আয়শা। আমি তখন তাকে বললাম যে, "আপনার তো বেশ সুন্দর নাম, নামটা কে রেখেছে?" তখন তিনি বললেন, নামটা তার দাদিজান মারা যাওয়ার আগে রেখে গিয়েছিলেন। তার দাদিজান নাকি অনেক পুরাতন আমলের লোক, এবং এই নামটা তার পছন্দ ছিল, সেজন্য তিনি আমাকে এই নামটা রেখে গিয়েছিলেন। আমি তখন বললাম, "আপনার নামটা বেশ সুন্দর।" তার দিকে আমি তাকাতে পারতাম না, কারণ সে যেরকম সুন্দরী ছিল সেরকম মায়াবী ছিল।
তার দিকে তাকালেই কেমন যেন আমার অন্যমনস্ক এবং অন্যরকম লাগতো। তিনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার মাকে আমি নামিয়ে দিয়ে আসছি, আর কোনো কিছু লাগলে আমাকে বলবেন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আর আপনার আব্বাজান যে বলেছেন যে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে, এমনটা করার দরকার নেই। আপনার যদি সময় সুযোগ হয় তাহলে আপনি আমার সঙ্গে যেন, তবে আমি একা একাই যেতে পারবো। আর বাইরে যাওয়ার কি আছে, আমি তো অসুস্থ অবস্থায় এখানে থাকি, তাতে করে আমার কোনো সমস্যা হবে না। তিনি তখন বললেন আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে তাহলে দিয়ে আসি। তারপর সে আমার মাকে নিয়ে আরও দুজন জিন সাথে করে নিয়ে তখন বাড়ি পর্যন্ত দিয়ে আসলেন, এবং বাড়ি থেকে আসার সময় উনি আমার মায়ের দেওয়া কিছু রান্না করা খাবার আমার জন্য নিয়ে আসলেন। বললেন কি যে এগুলো আপনার মা আপনাকে দিয়েছে। আমি বললাম আপনি এগুলো খান, কারণ হচ্ছে আপনাদের এখানকার খাবার এত সুস্বাদু, আমার মা যেহেতু কষ্ট করে দিয়েছে তাহলে আপনি এগুলো খেতে পারবেন। তিনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু দিয়েছেন, আপনার মায়ের হাতের রান্না বেশ ভালো, আমি আসার সময় খেয়ে এসেছি, এবং এগুলো আপনি আমাকে দিয়েছেন তাতে আমি বেশ খুশি হয়েছি, তবে এগুলো আমি আপনার সঙ্গেই বসে রাত্রেবেলা খাবো, ঠিক আছে? আমি বললাম যে আমার সঙ্গে খাবেন আপনি? আমি একজন সাধারণ মানুষ। তো উনি তখন একটু রেগে গিয়ে বললেন যে সাধারণ স্বাভাবিক মানুষ হয়েছেন তো কি হয়েছেন, আপনি তো একটা প্রাণী, তাই না? আল্লাহর সৃষ্টিই তো, তাই না? আপনি তো আর অন্য কেউ না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর সে আমাকে ধমকের সুরে বলল তাহলে তাহলে এত কথা বলছেন কিসের জন্য? আমি তখন একটু বিতস্তত বোধ করে বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর মেয়েটা হচ্ছে গিয়ে চলে গেল এখান থেকে। আমি মনে মনে ভাবলাম একটু বেশিই বলে ফেললাম। যাই হোক, ওই রাত্রেবেলা আমি তখন মেয়েটা আসলো, আসার পর সে আমার সঙ্গে বসে খেলো। আমার তখন বেশ লজ্জা লাগছিল, কারণ সে যখন খাচ্ছিল তাদের এখানকার খাবার প্লাস আমার ওই খাবার, আম্মা পিঠা দিয়ে পাঠিয়েছিল, তো সব কিছু ছিল বেশ সুস্বাদু এবং বেশ দামি খাবার, কিন্তু ও শুধুমাত্র আম্মার দেওয়া খাবারগুলো খাচ্ছিল এবং বলছিল যে আপনার আম্মা খুব ভালো রান্না করেন। আমার সঙ্গে আপনার আম্মার পরিচয় হয়েছে এবং আমি বলেছি যে আমি আপনার খাবার খাওয়ার জন্য মাঝে মধ্যে আসবো। আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন আপনাদের ওইখানে গেলে আপনি আমাকে খাবার খেতে দিবেন তো, নাকি বলবেন যে এখানে আসার দরকার নেই? আমি তখন বললাম ছি, এসব কথা কী বলছেন? অবশ্যই আপনি আমাদের এখানে যাবেন এবং গিয়ে আমাদের এখানকার খাবার খাবেন। আপনি, আপনার আব্বা যদি অনুমতি দেয় তাহলে আপনি যাবেন, সমস্যা নেই। তখন সে বলল কি যে অনুমতি না দিলেও আমি আপনাদের এখানে চলে যাব, কারণ আপনাদের বাড়ির সকলে বেশ ভালো, আপনার বোনের সঙ্গে কথা হয়েছে, আপনার বাবা মার সঙ্গে সকলের সঙ্গে কথা বলেছি, তেনারা বেশ ভালো, আপনি নিজেও বেশ ভালো। ভালো না হলে কি সেদিন আপনি আমার আব্বাজানের প্রাণ বাঁচান? আমার আব্বাজান যেরকমভাবে আপনার প্রশংসা করেছে, আমরা মোট 17 বোন, 17 বোনের বিয়ে হয়ে গিয়েছে, মানে আমি ব্যতীত, আমি সবার ছোট। আমি বললাম কী বলছেন, 17 বোন? তখন সে বলল হ্যাঁ, আমার আব্বার বয়স কি আর কম নাকি? আমার আব্বার বয়স প্রায় 300-350 বছরের বেশি, তাদের বিয়ে হয়েছে অনেক আগে। তো অন্যান্য সকল বোনেরা থাকে আশেপাশে। তো কথা শোনার পর আমার তখন একদম চোখ কপাল হয়। বললাম কি যে আপনাদের এখানকার সকলের বয়স এত বেশি কেন, এবং এরকম কেন? তখন উনি আমাকে বললেন যে বয়স বেশি হবে না, জিনেরা তো আমরা অনেক বছর বাঁচি, আর আমার বয়সই তো প্রায় 43 বছরের বেশি। তো এই কথা শোনার পর তখন আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তো বললাম যে তাহলে তো আপনি আমার থেকে অনেক বড়। তখন সে বলল না, ঠিক এমনটা না, আসলে মানুষের বয়স এবং জিনেদের বয়স আলাদা এই জন্য হয় কারণ জিন অনেক বছর বাঁচে, তাদের আয়ুষ্কাল বেশি হয় এই জন্য বেশি, তবে তাদের গ্রোথও মানুষের থেকে একটু আলাদা হয়। যেমনটা আমার বয়স এখন 43 বছর, কিন্তু সেই হিসাবে আপনার বয়স দেখতে গেলে আমি আপনার বয়সী প্রায়, কারণ এই যে আপনার মতো এখন আমি আপনার বয়সে আপনার মতো এরকম যুবতী বা আপনি যেরকম যুবক ঠিক সেরকম আমাদের এখন ওরকম বয়স আর কি। তো এই কথা বলার পর ও নিজেই লজ্জা পেল ওই কথা বলে। তো তারপর ও তখন বলল আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, আপনার যদি কখনো কোথাও যাওয়ার দরকার হয় আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব। তো আমি তো ভীষণ লজ্জা পেয়েছি তার কথা শুনে, সে আমাকে এরকম একটা কথা বলল। তো ও তখন ওখান থেকে চলে গেল। যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে তখন শুয়ে আসি, শুয়ে ওর কথা ভাবতেছি, কারণ ওর কথা না ভাবার মতো কোনো অপশন নাই। ও বেশ সুন্দরী, সেটা বলা বাহুল্য। ও অসম্ভব রকমের সুন্দরী, আমার দিকে এমনভাবে তাকিয়ে কথা বলে যে আমার বুকের ভিতরে একটা বাড়ি মেরে ওঠে। তো পরের দিন, ওই দিনকে রাত্রেবেলা ঘটনা, রাত্রেবেলা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ঘরের ভিতরে কেউ আছে, এবং ওই পরি মেয়েটার আয়েশার গায়ে যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটাই আমার নাকে বারবার আসছিল রাত্রেবেলা। তো আমি যখন ঘুম থেকে উঠে বসে পড়লাম এবং বললাম কেউ কোনো কথা উত্তর দিল না, এবং ঘ্রাণটা আস্তে করে ঘর থেকে মিলিয়ে গেল। তো ওই ঘরের যে কামরায় আমাকে থাকতে দেওয়া হয়েছিল সেই কামরার ভেতরের বাইরের সাইডে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে বাইরের পাশে সমস্ত কিছু দেখা যায়। এদের বাড়ির পেছন সাইডে হচ্ছে গিয়ে বড় একটা ফাঁকা মাঠ এবং জঙ্গলের মতো জায়গা আছে। আর এদের এখানকার সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এদের চারপাশে গাছপালা দিয়ে ভরা, এবং সেই প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে, সাদা, তারপর গোলাপি, লাল, নানান ধরনের ফুল ফুটে আছে।
এবং এখানে এত প্রশান্তিময় একটা জায়গা, যেরকম প্রশান্তিময় জায়গা আমি এর আগে কখনো দেখিনি, এবং খুব সুন্দর প্রশান্তিময় জায়গা, যা কিনা আমার অন্যরকম লাগছিল। তো পরের দিন সকাল হলো, আমি তো উঠে ফজরের নামাজ পড়তাম, আমার নামাজ পড়ার অভ্যাস ছিল, আমি নামাজ কখনো মিস দিতাম না, যাই করতাম। তো নামাজ পড়ার অভ্যাস ছিল, তো নামাজ কালাম পড়ে আমি কি তখন বাইরে একটু হাঁটার জন্য আসলাম। তো তখন আমার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, তবে ওই কবিরাজ বলে গিয়েছে যে পুরোপুরি এই কালোবান যেতে আপনাদের সময় লাগবে, সপ্তাহখানিক না গেলে আপনি কালোবান কোনোদিন ঠিক করতে পারবেন না, এটা পরবর্তীতে আবার ফিরে আসবে এবং আপনার মৃত্যুর কারণ হবে। তো ওই কথা বলার পর আমার গিয়ে আমাকে সেখানে আবার নিয়ে গেল দুপুরের দিকে, নিয়ে সেই পাতাগুলো লাগিয়ে দিল, লাগিয়ে আবার গোসল করালো। তো এরকম করে 3-4 দিন করলো। তো 3-4 দিন এর মধ্যে পরিমেয়েটার সঙ্গে আমার তেমন দেখা হয় নাই, বা আমি যেহেতু বেশি অসুস্থ ছিলাম সে তো হয়তো আমার কাছে আসে নাই, আমি তাকে বলেছি। তো ওই দিনকে গোসল করা শেষে বিকেলবেলা আমি গিয়ে ওই ইসে বসেছিলাম, আমাদের ওই বাসার সামনে বড় গার্ডেন আছে, বড় বাগান আছে, বাগানের এখানে পাথর দিয়ে তৈরি বেঞ্চ বানানো আছে, সেই বেঞ্চের উপর আমি বসেছিলাম। তো বসে থাকার ওই মুহূর্তে তখন গিয়ে আচমকা আমাকে গিয়ে পরিমেয়েটা পেছন থেকে ডাক দিল যে আপনি কেমন আছেন। তাই আমি বললাম জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তো সে তখন বললো যে ভালো আছি, আপনার সঙ্গে তো দেখা হয় না, আসলে আমি 2 দিন আমাদের এখানে ছিলাম না, আর আপনি কিছু মনে করেননি তো, আমার আব্বা আপনাকে বলেছিল যে আপনাকে ঘুরতে নিয়ে যেতে। তাই বললাম না না, আমি কিছু মনে করবো কিসের জন্য, আমি কিছুই মনে করিনি, আর আমি তখন অসুস্থ, তাছাড়া আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমার সঙ্গে কেন হাঁটবেন, তাই না। তো তারপর বললো কি যে এখন কেমন লাগছে। তা বললাম যে এখন অনেকটা সুস্থ, আগে থেকে বেশ ভালো, একদম পুরোপুরি সুস্থ লাগছে, তবে কবিরাজ বলেছেন যে পুরোপুরি সুস্থ হতে আরও 2 দিন সময় লাগবে, এই 2 দিন আমাকে ওই ট্রিটমেন্ট নিতে হবে এবং ওষুধ খেতে হবে, নাহলে আমি এই পুরোপুরি এই ভাইরাস আমার শরীর থেকে যাবে না, আর কালোবানটা যাবে না। তো তখন তিনি বললেন যে কালোবান খুবই খারাপ জিনিস এবং খুবই বাজে একটা জিনিস, যার জন্য কিনা আমি আমার মাকে হারিয়েছি। তো এই কথা বলে সে প্রায় কান্নাই করে ফেললো। তো আমি তখন বললাম মানে বুঝতে পারিনি কি কি হয়েছে, কালোবান খারাপ জিনিস। তখন সে বলল কি যে হ্যাঁ জিনিসটা বেশ খারাপ জিনিস, এটা ঘটেছিল তখন যখন আমার বয়স গিয়ে 22-23 বছর, আজকে থেকে আরও অনেক আগের ঘটনা। তো ওই সময়টাতে আমি, আমার মা এবং আমার আব্বা এবং আমার এক কাকা ছিলেন, আমরা সকলে আমার আব্বার এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল, তো সেই বিয়ের অনুষ্ঠান খেয়ে রাত্রেবেলা ফিরছিলাম। তো আমাদের ওই কাবিলার সঙ্গে ওই যে দুষ্টু যে খারাপ যে জিনেদের কাবিলা, যারা কিনা খারাপ কালো জাদু করে এবং ওই সব বানটান মারে, তো ওদের সঙ্গে ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি যে আমাদের আব্বা এবং চাচাদের সম্পর্ক ভালো না, বা এই কাবিলার কারোর সম্পর্কই ভালো না, ওরাও মাঝে মধ্যে ক্ষতি করতে চায় আমাদের। তো আসার এক পর্যায়ে মূলত ওরা চায় কি, ওরা আমাদের এখানে প্রবেশ করতে চায়, বা আমাদের এখানকার বেশ অনেকটা ভূমি আছে, যে ভূমির অংশটুকু ওরা চায়, বা ওইখানে বেশ দামি কিছু প্রাকৃতিক বস্তু আছে যা কিনা ওদের লাগবে, এবং ওই জিনিসগুলো যদি ওরা পেয়ে যায় তাহলে ওরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এই জন্য মূলত আমাদের এখানকার সর্দাররা, বা আমার দাদা যে ছিলেন তিনি কি এখানকার সর্দার, তো তিনি এখনও আছেন, তো তিনি আসলে দিতে চান না, এই জন্য তার প্রতি আমাদের এই কাবিলা বা আমাদের এখানকার প্রতি খুব বেশি। তো ওদিনকে আমি আসছিলাম আমার আব্বার সঙ্গে, পাশাপাশি আমার মা ছিল সাথে, তো আমাকে আমার আরেক বড় বোনকে নিয়ে গিয়েছিল সাথে করে। তো ওরা তখন রাস্তায় আটকায়, ওই জিনেদের বেশ কিছু দল এসে আমাদেরকে রাস্তায় আটকায়। তো আমরা ছিলাম আমাদের ওইখান থেকে বেশ খানিকটা দূরে, এবং আমার আব্বার ওই বন্ধু তখন বলেছিল যে তোমাদেরকে আমি নিরাপদে বাড়ি পর্যন্ত দিয়ে আসি, তোমাদের সঙ্গে তো ওদের আবার সম্পর্ক ভালো না, আর তোমরা তো এরকমভাবে বের হতে পারো না, বের হলে আমি তোমাকে দিয়ে আসতেছি। তো আব্বা বললো যে না লাগবে না, এখান থেকে এখানে চলে যেতে পারবো। তো রাস্তায় যেরকমভাবে আটকাবে সেটা আমার আব্বা নিজেও বুঝতে পারে নাই। তো ওই মুহূর্তে আমার আব্বাকে কী যেন বলে এবং আমার আম্মাকে নিয়ে খারাপ কোনো কিছু কথা বলে। তো বলার পরে ওরা তখন আমার আম্মার উপরে কালো বান মারে আর কি, মানে এক প্রকার কথা কাটাকাটি হয় এবং এক প্রকার মারামারি ধস্তাধস্তি পর্যন্ত পৌঁছায় যায়। তো ওই সময় ওরা কি আমার আব্বার উপর মারতে চেয়েছিল, কিন্তু সেটা আমার আম্মার গায়ে লাগে, এবং লাগার পরে আমার আব্বা তো তখন বুঝতে পারে নাই এরকম পরিস্থিতি। আর তখন কি আমাদের এই কবিরাজ সাহেব যে কিনা এগুলো করেন, উনি আসলে তখন দেশে ছিলেন না, উনি অন্য জায়গায় ছিলেন। তো আম্মা তখন ওইখান থেকে চলে আসে, এক প্রকার নিরাপদে এখান থেকে বের হয়ে আসে। তো কালোবান যে মারছে সেটা আব্বাও টের পায় নাই। তো আম্মার শরীর আস্তে আস্তে নষ্ট হতে থাকে, যেহেতু তারা জিন, তাদের উপর প্রভাব একটু দেরিতে পড়ে, এবং আস্তে আস্তে দেরিতে পড়ার কারণে বোঝা যায় না আসলে যে এটার উপর কালোবান মারা হয়েছে। তো আমার আম্মা আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। আপনি তো একজন মানুষ, যার কারণে আপনার সাথে সাথে রিয়াকশন শুরু হয়ে গেছে, এবং একটা অন্য কোনো প্রাণী আপনার উপর যখন আচর করছে তখন সেটার রিয়াকশন আপনার উপর প্রভাব দেখা দিছে।
আমরা যদি কোনোভাবে এটা না ধরতে পারতাম তাহলে হয়তো আপনাকে কেউ সুস্থ করতে পারতো না, জিন ছাড়া এটাকে কেউ চিকিৎসা করতেও পারে না। তখন আম্মা তখন এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে এবং বেশ খানিকটা অসুস্থ হওয়ার কারণে আম্মার তখন শরীরে ভেঙে পড়ে। আব্বা তো তখন তাকে বেশ খানিকটা চিকিৎসা করায়, একে দেখায়, কিন্তু কেউ জিনিসটা ধরতে পারতেছিল না। এই জিনিসটা ধরার মতো লোক একমাত্র ওই লোকটাই ছিলেন, যে কবিরাজ ছিল, যে কবিরাজ আপনার ট্রিটমেন্ট করতেছে সেই কবিরাজ ছিল। তো সেই কবিরাজ বিষয়টা ধরতে পারে কখন, যখন তিনি বাইরের দেশ থেকে আবার দেশে ফেরেন। উনি ভ্রমণে গিয়েছিল, সফরে গিয়েছিল, সম্ভবত ওই সময় হজের সময় চলতেছিল। তো উনি হজে গিয়েছিলেন এবং হজ করে উনি তখন আসেন। আসার পরে তো উনি দেখতে পায় যে এরকম অবস্থা। তো আমার আম্মা হচ্ছে কি, আমার আব্বা তো মোট চারটা স্ত্রী ছিল। তো আমি যে ঘরের সন্তান সেই ঘরে হচ্ছে গিয়ে আমার আম্মা ছিল। তো আম্মাকে যখন তিনি দেখেন, সেই কবিরাজ যখন দেখেন, দেখার পরে বলেন কি যে উনি তো আর বেশি দিন বাঁচবেন না, উনি আর কয়েকদিনের মেহমান, কারণ ওর উপর কালো বান মারা হয়েছে এবং কালো জ্বর হয়েছে, এটা হলে উনি আর বাঁচবেন। ওনাকে যদি আগে দেখানো যেত তাহলে হয়তো উনি বেঁচে যেত। তো এই কথা বলার পর উনি একদম হাল ছেড়ে দেয়। তারপর সমস্ত কিছু করেছিল, কিন্তু শেষমেশ পর্যন্ত আমার আম্মাকে আর বাঁচানো যায়নি। আমার আম্মা তখন হচ্ছে কি মারা যায়, এবং মারা যাওয়ার পরে তখন আর কিছু করার ছিল না। তো আমি তো তখন ছোট, ওই বয়সে আমার আম্মা ব্যতীত কারোর সঙ্গে এরকমভাবে মেশার কেউ ছিল না। এখন পর্যন্ত আমার ওরকম নেই, বড় বোনেরা আমার সাথে তেমন থাকে না, তাদের বিয়ে হয়ে গেছে। তো সব মিলিয়ে আমি এখন একা। তো এরকম পরিস্থিতিতে আমি তখন প্রচণ্ড পরিমাণ কান্না করি, আমার আব্বা আমাকে সামলাতে হিমশিম খেয়ে যায়। তো আম্মা যেরকমভাবে মারা যাবে সেটা আমি আসলে ভাবতে পারিনি। তো সব মিলিয়ে আমার ভীষণ কষ্ট হয় এই বিষয়গুলো এখনও চিন্তা করলে। তখন ও আমাকে সামনেই কান্না করে ফেললো। তো ওর চোখের জল কেন যেন আমার তখন সহ্য হচ্ছিল না। তো আমি তখন বললাম যে দেখুন, সবাই তো চিরদিন বেঁচে থাকে না, যাক আপনার আম্মাকে আল্লাহ জান্নাত নসিব করুক, সেটাই দোয়া করি, এবং আপনাকে সকলকে সহি সালামতে রাখুক সবাই। তো তখন আমিও প্রায় ইমোশনাল হয়ে গেলাম। তো আমি তো তার শরীরেও হাত দিতে পারছিলাম না, তার মাথায় হাত দিতে পারছিলাম না তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে দেখুন, আমি আপনাকে কাঁদিয়ে ফেললাম, আপনি দয়া করে কান্না করবেন না, আপনার কান্না করলে আমার খারাপ লাগে। তো এই কথা বলার পর সে বলল কি যে আপনার সত্যি খারাপ লাগে? তো বলল কি যে হ্যাঁ, একটু খারাপ লাগে, এবং কেউ কান্না করলে তখন আমার ভালো লাগে না, আপনি কান্না করবেন না, দয়া করে চলুন আমরা সামনের দিকে যাই। আপনি আমাকে বলেছিলেন আপনি ঘুরতে নিয়ে যাবেন, মানে আমি টপিক চেঞ্জ করার জন্য তাকে বললাম যে চলুন নাকি ঘুরতে নিয়ে যাবেন। তো তখন চোখের পানি মুছলো, মোছার পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে চলেন, আসলে আমার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। তারপর আমি হাঁটতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ হাঁটার পরে বেশ কিছু বাচ্চা ছেলে, তারাও জিন। তো তারা লম্বায় প্রায় আমার সমান সমান, কিন্তু তারা নাকি বাচ্চা, মানে আমার বুক সমান হবে। তো তারা নাকি ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা জিন, এবং তাদের পরনে বেশ অদ্ভুত পোশাক, চুলগুলো একদম মাথা পর্যন্ত, মানে একদম ঘাড় পর্যন্ত চুল, আর হচ্ছে তাদের পরনের পোশাকগুলো ভিন্ন, তাদের দাঁত তখন ওঠে নাই, পুরো মাড়ি দিয়ে ভরা। তো এত বড় হয়ে গেছে দাঁত ওঠে না, এটা দেখে তখন আমার একটু অন্যরকম লাগলো। কানগুলো সব জিনের কান একদম বাঁকা থাকে, সোজা একদম উপরের দিকে ওঠানো থাকে, চোখগুলো একদম ভেতরে, এবং ওদেরকে দেখে মনে হচ্ছে বেশ ভয়ানক। আসলে বাচ্চারা তো কিউট হয়, কিন্তু সব জিনের বাচ্চাদেরকে দেখতে ভয়ানক আর কি। ওটা মনে হয় ওদের আসল রূপ। তো ওরা তো রূপ চেঞ্জ করতে পারে, হয়তো ওদের রূপ চেঞ্জ করার মতো বয়স হয়তো হয়নি। তো তখন ওরা বলে এখন আমাকে ঘিরে আমাকে এক প্রকার টানাইচড়া করতে লাগলো। তো ওই যে আয়েশা পড়ি, তখন সে বললো যে এই ওকে বিরক্ত করছো কিছু না, তোমরা যাও এখান থেকে, বিরক্ত করো না, এখান থেকে যাও। তো যাওয়ার পর ও জিনগুলো চলে গেল, ছোটো জিনগুলো, বাচ্চা জিনগুলো, এবং কিছু বড় বড় জিনগুলো তখন বলতেছিল যে ওদের ভাষায় বলা বলি করতেছিল, ওদের এক্সট্রা একটা ভাষা আছে সেই ভাষায় বলতেছিল। তো আয়েশা তখন ওদের ভাষার উত্তর দিচ্ছিল। তো সকলে তখন ও এরকম করে কথা বলছিল। তো এটা মনে হয় ওদের সাংকেতিক ভাষা, আমি বুঝতেছিলাম না। তো বলার পর ও আমাকে নিয়ে যাওয়ার পরে একটা বড় ফাঁকা নির্জন জায়গা, চারিদিকটা একটা বাউন্ডারি দেওয়া, আর ওদের ওইখানে পাথর দিয়ে সমস্ত কাজকাম হতো, পাথর দিয়ে বাউন্ডারি দেওয়া চারপাশে। তো ওইরকম জায়গায় আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আমি তখন সেখানে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে একটা দেখালো, একটা কবরের মতো, সেখানে একটা স্টোন দেওয়া। ওদের এখানে কবর দিয়ে এরকম স্টোন দিয়ে হয়তো স্মৃতিফলক রাখে আর কি। তো তখন সে তার ওইটার সামনে গিয়ে কান্না করতে শুরু করলো, বললো কি যেটা ওর মায়ের কবর এখানে, এবং এখানে মায়ের কবর দেওয়া। তো এখানকার আলাদা একটা ভাষা আছে, যে ভাষায় ওরা কথা বলে। তো আমি তখন ওর কান্না দেখে ওকে থামাইতে গিয়ে ওর মাথায় হাত বুলাই দিলাম। আমি তখন বললাম যে কান্না করো না, যা গেছে তা তো গেছে, এখন ভবিষ্যতে কি করা যায় সেটা ভাবো। তো তখন উঠে এরকম একটা কাহিনী করে আমি বুঝতে পারিনি, ও তখন আমার কাঁধে মাথা রেখে কান্না করতে শুরু করে। তো আমি এরকম পরিস্থিতি ওকে কীভাবে সান্ত্বনা দেবো সেটাই বুঝতে পারছিলাম না। ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত বেশি নরম যে ওর হাতের রগগুলো পর্যন্ত চেনা যায়, দেখা যায়, এত পরিমাণ নরম। আর আমি যে তার মাথায় হাত দিয়েছি, মাথার প্রত্যেকটা অংশ এত সফট আর এত সুঘ্রাণ ওর শরীরে, যে
আমি আসলে তখন নিজেকে সামলাতেই কষ্ট হচ্ছিল আমাকে। তো আমি তখন ওকে বললাম যে, শান্ত হন আপনি। তো তখন খানিকটা লজ্জা পেয়ে বলল কি যে, সরি আসলে বুঝতে পারিনি। তো তখন ও হচ্ছে গিয়ে ওইখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে বলল কি যে, আপনাকে আবার আমি একটা বিপদের মধ্যে ফেলে দিলাম। আপনি এইসব কিছু মনে করেন না। তো আমি ওর সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটাহাঁটি করে সন্ধ্যার আগে, আগে বাড়িতে ফিরলাম। তো তখন ওর আব্বার সঙ্গে দেখা হলো। ওর আব্বা তখন বলল যে, কী ব্যাপার, তোমরা ঘুরতে গিয়েছিলে? বেশ ভালো। এখন তোমার কী অবস্থা? তো আমি বললাম কি যে, জি আঙ্কেল, আমার এখন ভালো অবস্থা। আগে থেকে সুস্থ আছি এবং ভালো আছি। তো ও তো যখন কান্না করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তোর আব্বা বললো কি যে, তোমার মায়ের কবরের কাছে গিয়েছিলে তাই না? তো ও আয়েশা তখন বলল যে হ্যাঁ। তারপর আয়েশা হচ্ছে ঘরের ভিতরে চলে গেল কিছু না বলেই। ওর মন ভীষণ খারাপ হয়েছে। তো তারপর ওরা আব্বা মানে হচ্ছে মুরব্বী জিনটা তখন আমাকে বললেন যে, ওর মায়েরও তোমার মতো অবস্থা হয়েছিল, তোমাকে নিশ্চয়ই বলেছে তাই না? ও আসলে কারোর সঙ্গে এরকমভাবে মেশে না, কিন্তু তোমার সঙ্গে এরকমভাবে মিশে গিয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ ও কারোর সঙ্গেই মিশতে চায় না। ও আমাদের কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যায় না। ওর মা মারা যাওয়ার পর থেকেই এমন হয়ে গিয়েছে। কিন্তু এই যে তোমার সঙ্গে মিশতেছে, কথা বলতেছে, এইটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি ওর সঙ্গে একটু কথা বললে, বুঝছো? না হলে আসলে এরকম থাকতে থাকতে কখন যে অসুস্থ হয়ে পড়বে, আমি সেটা নিয়ে চিন্তিত থাকি। আমার তো মনে করো যে আরও অনেক ছেলে মেয়ে আছে, 17টা মেয়ে, প্রায় 42টা ছেলে। এতগুলো ছেলে মেয়ের দেখভাল করা আসলে একটু টাফ বিষয়। তুমি হয়তো শুনে একটু অবাক হবা, কিন্তু আমাদের পরম্পরা রীতিতে এগুলো আছে। তো সে তো আমরা যতদিন বেঁচে থাকি আমরা সন্তান করতে থাকি। তো তারপর উনি বললেন যে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলেছেন আর ও যেহেতু আমার সাথে মিশছে, তাহলে আমি ওকে ওর সঙ্গে একটু যে কদিন আছে এখানে সময় দিব, আপনি সমস্যা নিয়ে চিন্তা করবেন না। তো তারপর আমি এখান থেকে চলে আসলাম। তো রাত্রেবেলা আমি তখন হচ্ছে গিয়ে আমার নিজের কক্ষে আমি বসে আছি। তো খাবার সময় হয়ে এসেছে। তো বেশ কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে ওই দাসীগুলো 3জন জিন মেয়ে তারা খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে এসে আমার সামনে রাখলো। তো আমি তখন বললাম যে, আয়েশা কোথায়? ওরা তখন বললো, আয়েশা হয়তো নিজের রুমে আছে, ওই পাশের ভবনে আছে। তো আমি তখন বললাম যে, আয়েশার ভবনটাকে আমাকে একটু দেখায় দিবেন বা ওকে একটু ডেকে দিবেন। তো তারপর ওই জিন বললো কি, আচ্ছা ঠিক আছে চলেন আমার সঙ্গে। খাবারগুলো এখানে ঢেকে রেখে আমি তখন ওর সঙ্গে গেলাম। যার পর আমাকে দেখাই দিল যে ওইটা হচ্ছে তার রুম। তো বিশাল আকৃতির দরজাটা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, এরকম একটা দরজা, মানে সোনালি কালারের দরজা। দরজার চারপাশে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত, আর দরজার আশেপাশে একটা অন্যরকম রঙিন আলো জ্বলে। তো আমি যে দরজায় নক দিলাম, তো ওর মেজাজটা হয়তো খারাপ ছিল বা বিরক্ত ছিল। ও তখন দরজাটা খুব বিরক্ত হয়ে খুলে বলল, কী হয়েছে? তোমাদেরকে বলেছিলেন যে আমি খাবো না, বারবার এরকমভাবে শব্দ করছো কিসের জন্য? তো আমাকে দেখে ও তখন হয়ে গেল। বললো কি যে, আপনি আসলে মাফ করবেন, আমি আসলে বারবার বলছিলাম যে খাবো না। তো আমি তখন বললাম যে, কেন খাবেন না? আপনার মন খারাপ? আমি তো আপনাকে ডাকতে আসলাম, আপনি আমার সঙ্গে খাবেন সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার মনে হয় মন খারাপ, মেজাজ খারাপ, আমি তাহলে যাই। তো আয়েশা তখন বললো, আরে না কিছু না, আপনি চলুন আমি আসছি। তাই আমি বললাম কি যে, আসবেন তো? তখন সে বললো, আচ্ছা ঠিক আছে, আপনি আমার এখানে আসুন, এখানে বসে খাই আমরা। তো আমি ওর রুমের ভিতরে ঢুকতে লজ্জা পাচ্ছিলাম, কারণ রুমটা একদম আলোকিত, ভিতরে প্রচুর আলো। মনে হচ্ছিল যে রুমটা আলো দিয়েই তৈরি, এরকম ভিতরে প্রচুর আলো, এবং সেই সাথে রুমের প্রত্যেকটা জিনিস, সব জিনিস সাদা এবং গোলাপি রঙের। এত সুন্দর লাগছিল যে এত সুন্দর কারোর ঘর বাড়ি হতে পারে, সেটা আসলে আমার চিন্তাধারার বাইরে ছিল। সম্পূর্ণ ভিন্ন রকমের একটা ঘর বাড়ি। তো সেটার ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পর আমি তখন সেখানে গিয়ে ওর সঙ্গে গল্প করছি। তারপর আরও 2-3 জন দাসী আসলো। তো ওর এখানে যেসব দাসী কাজ করে তারা আরও বেশি সুন্দরী এবং ওর ক্যাটাগরির সুন্দরীর মতো। এবং আমি তখন তাকে বলে ফেললাম যে, আপনাদের এখানের আপনাদের এখানে কি সব মেয়েরাই সুন্দরী হয়, আপনার মতো সুন্দরী? তো এই কথা বলার পর ওখানটা লজ্জা পেয়ে বললো কি যে, আমার মতো সুন্দরী মানে আমি কি সবার থেকে সুন্দর? তো আমি তখন বলে ফেললাম যে, হ্যাঁ আপনি তো সবার থেকেই সুন্দর, এবং আপনি এত বেশি সুন্দরী যে আপনার দিকে তাকালে যে কারোর চোখ একদম ছানা বড়া হয়ে যাবে। তো সে বললো, আপনার হয় নাকি? তা বললাম কি যে, হ্যাঁ আমারও তো হয়, এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। ওনার রূপের তারিফ করতে শুরু করলাম। বললাম, আপনি এত সুন্দর, এরকম উঁচু লম্বা, এরকম মেয়ে আমি কখনো দেখিনি। তো এই কথা বলার পর উনি তখন এক প্রকার বিস্মিত হয়ে আমাকে বললেন যে, আরে না না, আপনি কী বলছেন এসব? তো লজ্জায় পেল। তো তারপর খাবার আসলো। খাবার আসার পরে আমি এবং সে বসে গল্প করে খেতে লাগলাম। তো আমি তাকে বলতে লাগলাম যে, আপনার ঘরটা খুব সুন্দর, এরকম সুন্দর ঘর আমি কখনো দেখিনি, খুব দামি ঘর তাই না? তখন ও বললো কি যে, হ্যাঁ আমাদের এখানের ঘর বাড়ি এরকমই হয়, বেশ দামি এবং বড় ঘর। আর আমরা এখানকার সর্দার, তো এই জন্য আমাদের ঘর বাড়ি একটু বেশি বড় চড়ো। তো সেহেতু আপনি পছন্দ হয়েছে আপনার? আমি বললাম যে, হ্যাঁ আপনার ঘরটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তখন সে বললো কি যে, তাহলে এখানেই থেকে যান,
আমি আপনার ঘরে গিয়ে থাকি। তাই বললাম কি যে, না, আরে না, কি বলছেন? তো আমিও লজ্জা পেলাম, সেও লজ্জা পেল। সে এমনভাবে কথা বলেছে যে তার সঙ্গেই থাকতে বলেছে, এরকম একটা অবস্থা। তো আমি তখন ভীষণ লজ্জা পেয়ে গিয়েছি। তো তখন সে খেলো, সে ভীষণ মন খারাপ করেছিল। তো রাত্রেবেলা সে আমাকে বলল যে, একটা জায়গায় যাবেন আমার সঙ্গে? তাই আমি বললাম, কোথায় যাবেন? তো ও আমাকে বলল যে, এই তো সামনে একটা ভালো জায়গা আছে, সেখানে চলেন, সেখান থেকে ঘুরে আসি, আপনার ভালো লাগবে। তো ও রাত্রেবেলা ওর বারান্দা ছিল, খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় যখন আমি দাঁড়ালাম, তো বারান্দায় দাঁড়ানোর পর ও হচ্ছে গিয়ে আমাকে দেখাতে লাগলো, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে? তো বললাম, হ্যাঁ, পাহাড়ের উপরে তো খুব সুন্দর একটা গাছ। তো তখন বললো যে, ওই গাছের ওইখানে আমার একটা ছোট্ট বাড়ি আছে, আমার আব্বা আমাকে তৈরি করে দিয়েছে। তো আমি ওইখানে মাঝে মধ্যে যাই। আজকে আমার ভীষণ মন খারাপ, আপনি আমার সঙ্গে যাবেন? আমি তখন বললাম যে, আপনি যদি বলেন তাহলে অবশ্যই যাব। তারপর সে আমার হাত ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগে আমার হাতটা ধরে ফেললো, এবং ওর হাতটা আমি কখনো ধরিনি, আর ধরার সাহস আমার কখনো হবে না। তো হাতটা ধরার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আলো আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে গেল, এবং আলোটা উপর থেকে নিচে পর্যন্ত আসছে। এবং আমি যখন দেখলাম কি যে, ওই পাহাড়ের ওই গাছের নিচে আমি বসে আছি, এবং সেখানে একটা ছোট্ট একটা ঘর টাইপের কোনো কিছু একটা বানানো, এবং সেখানে বেঞ্চ আছে, চারিদিকে খুব সুন্দর করে পরিপাটি করে বিছানো, আর আশেপাশে অনেক আলো জ্বলছে, দূর দূরান্তে দেখা যাচ্ছে। তো এই শহরটা এখান থেকে পুরোপুরিভাবে দেখা যায়, এবং ওদের বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। তো ওইটা দেখে তখন আমি চমকে গেলাম, বললাম কি যে, এত দূরে এখানে কীভাবে আসলাম আমি? তো তখন সে বললো কি যে, এখানে আসছেন কারণ আমি আপনাকে নিয়ে আসছি, এটা খুব পছন্দের জায়গা, খুব ভালো জায়গা। তাই বলে আমাকে হাত ধরে টেনে ওইখানে একটা বড় বেঞ্চ ছিল, বেঞ্চটা খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে, সেই বেঞ্চের উপর বসালো। বললো কি যে, এটা আমার খুব পছন্দের জায়গা, আমি সবাইকে নিয়ে আসি না, আপনাকে নিয়ে এসেছি কারণ আপনি বেশ ভালো একজন মানুষ, এবং আপনাকে আমার বেশ ভালো লেগেছে। তাই বলে সে আমার দিকে তাকিয়ে রইল, এবং আমিও তার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছি যেন দুজনকে দেখছি, যেন ওকে আমি কতদিন দেখি না, বা ও আমাকে কতদিন দেখে না, এরকম একটা পরিবেশ। তো আমি তখন আমার দেখার ঘোর কাটলো। ও তখন বললো কি যে, এই দেখুন, এখানে আমি মাঝে মধ্যে এসে বসি, আর এখান থেকে আমার মাকে দেখা যায়, ওই যে দূরের একটা তারা দেখতে পাচ্ছেন, ওই তারাটাই আমার মা, আমি তার সঙ্গে কথা বলি রাত্রেবেলা। তা আমি বললাম কি যে, আপনি দুঃখ করবেন না, আপনার দুঃখ আমি ঘুচিয়ে দিব, আপনার মনে কোনো দুঃখ থাকবে না। তো তখন সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আপনার সঙ্গে তো কিছু জিজ্ঞেসই করা হয়নি, আপনি কী করেন সেখানে, আর মানুষের জগৎ কেমন হয়, আমাকে ঘুরিয়ে দেখাবেন? আমি তখন বললাম যে, আমি সুস্থ হই, তারপর আমি বাড়িতে যাই, তারপর অবশ্যই ঘুরিয়ে দেখাবো, কেন নয়? তাই বলে মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল। আয়শা, সে একটা পরী মেয়ে, জ্যোৎস্নায় তার শরীর ভেসে যাচ্ছে। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, বা কোনোদিন এত সুন্দর মেয়ের সঙ্গে যেমন বসে গল্প করতে পারবো এরকম একটা জায়গায়। সে আমার পাশে বসলো, আমার খুব কাছাকাছি বসে আছে। তারপর সে আমাকে দেখাতে লাগলো তার বাড়ির সৌন্দর্য এবং পরিবেশ। আমি সত্যি সেখানে বসে বিস্মিত হয়ে যাচ্ছিলাম, যেরকম একটা জায়গা, এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব? আমার আসলেই মাথায় কিছু ঢুকছিল না। সত্যি আমার কাছে কেমন যেন অন্যরকম লাগছিল, এবং আমি এবং সে জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এতক্ষণ এই গল্পের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।